নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন ফারদিন ইসলামের কলমে সত্যের সত্য সন্ধান সিরিজ থেকে ২০ রহস্য। গল্প পাঠে তথা সত্যের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, রহস্যময়ীর ভূমিকায় বর্ণালী দে বর্মন, দারোগা বাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, ড্রাইভারের ভূমিকায় জয় ভট্টাচার্য, মৃণালিনী দেবীর ভূমিকায় ঋতুজা ঘোষ, মোহিনীর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি ও ছেলেটির ভূমিকায় সুদীপ্ত সরকার। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন ফারদিন ইসলামের কলমে ২০ রহস্য। হঠাৎ গুলির শব্দ। 4টে গুলি সহকারী ওয়াটসনের বুকখানা ফুটো করে দিয়েছে। গুলি হাতে দাঁড়িয়ে বিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমস রূপে আমি সত্য। হঠাৎ কিভাবে কি হয়ে গেল সেটা আমার মানে স্বয়ং শার্লক হোমসের বোধ ক্ষমতার বাইরে। চারপাশে তাকিয়ে শুধু বুঝতে পারলাম একটা সাদা ঘরে আমি বন্দী। দরজা জানলা কিচ্ছু নেই, শুধু আমি আর আমার সহকারী। আমি দাঁড়িয়ে আর সহকারী দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস নেই। আমি কাছে এগিয়ে গেলাম, কাঁধে হাত রাখতেই সহকারী হঠাৎ জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু করলো। আতঙ্কে হাতটা সরিয়ে নিলাম। তার দৃষ্টি ছটপট করছে, কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। তার নিশ্চল ডান হাতটা উঠিয়ে ঠিক আমার পেছনের দিকে ইশারা করলো। তক্ষুনি একটা ঠক ঠক শব্দ শুরু হলো। পেছনে ফিরে দেখি একটা দরজা। শব্দ বাড়তে লাগলো। বন্দুক হাতে নিশানা করলাম। এবার কলিং বেল বাজলো, আবার বাজলো। এবার ঠক ঠক। দরজা ভাঙলো, চলল গুলি, ভাঙলো ঘুম, খুলল চোখ। তখনই বেলটা বাজলো। এখনো কি স্বপ্ন দেখছি? এবার দরজায় ঠক ঠক আওয়াজ হলো। তাহলে জেগেই আছি। যাক, আমি হত্যাকারী নই। অবশ্য শার্লক হোমস আমি নই। যদি হতাম তাহলে খুন করতে অসুবিধা ছিল না। আবার কলিং বেলটা বেজে উঠল। বিরক্ত হয়ে বললাম, আরে ও রঘু কাকা, মরলে কোথায়? দরজা ভেঙে ফেললে তো। রঘুনাথ মজুমদার আমার বাড়ির কাজের লোক, ডিউটি ভোর থেকে রাত 10টা পর্যন্ত। রঘু কাকা আমার বাড়ির একজন পিতৃ সমতুল্য সদস্য, আছেন সেই বাবার আমল থেকে। বাবা নেই, কিন্তু রঘু কাকা আজও আছেন। কাকা বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 1 বছর পরেই সেই বজ্জাত মহিলা অন্য কারোর সাথে পালিয়ে যায়। যাই হোক, রঘু কাকার কোনো সারা শব্দ নেই। গেল কোথায়? দ্রুত কণ্ঠে উত্তর দিল সহকারী, কাকা রান্নাঘরে। তাহলে তুই দরজাটা খোল না, এতক্ষণ কোথায় ছিলি? শৌচাগার। আবার বেজে উঠল ঘন্টা। সহকারী দরজা খুললো, তারপর চেঁচিয়ে বলল, খোকা বাবু এসেছেন। আমি বললাম, হ্যাঁ, ঘন্টাখানেক বসতে বলতো। খোকাবাবু এখানকার দারোগা, মাঝে মধ্যেই আমাকে বিরক্ত করতে চলে আসে। দারোগাবু বয়সে অনেক বড় হলেও সবসময় আমাদের দুজনকে আপনি বলে সম্বোধন করে। এই বিষয়টা কিন্তু আমার বেশ ভালো লাগে। যাই হোক, সপ্তাহখানেক আগে গয়না চুরির কেস নিয়ে এসেছিল, কিন্তু আজ হঠাৎ এত সকালে? নিশ্চয়ই এবার আবার কোনো মহাপুরুষ কোনো মহাকার্য সম্পন্ন করেছে। তখনই আমার সহকারী রাজু কানে ফিসফিস করে বলে উঠল, সত্য ওট, রহস্য এবং রাগ উভয়ের গন্ধ পাচ্ছি। তক্ষুনি উঠে চুলে একবার হাত বুলিয়ে শার্টটা পরতে পরতে সহকারীকে বললাম, এরে যান, কাকাকে নাস্তা করে আনতে বলতো। অনেকটা হতাশা নিয়ে আমার সহকারী বলল, হায় রে ভুলো কুমার। আমি অনেকটা হম্বিতম্বি করে বারান্দায় গেলাম। দারোগা সাহেব বারান্দার সোফাতে বসে আছেন, টেবিলে মোবাইল।
স্ক্রিনটা ফেটে গেছে। আজ শখের ঘড়িটাও তার হাতে নেই। আমায় দেখে বোকার মতো বলে উঠলেন, এই আপনারা বললেন ঘন্টাখানেক অপেক্ষা করতে। বেশ রেগে মেগে বললাম, আচ্ছা তাহলে ঘন্টাখানেক পরেই আসি। আরে বসুন বসুন, রেগে যান কেন? দারোগাবুর মুখটা যেন শুকিয়ে গিয়েছে। কোনো বিষয় নিয়ে যেন ভেতর থেকে জর্জরিত। সে যাই হোক, আমি গোয়েন্দা, তাই কেসের বিষয়ে জিজ্ঞাসা করলাম। মার্ডার কেস? সেটাই তো প্রশ্ন, বুঝতেই পারছি না মার্ডার নাকি নর্মাল ডেথ। এক রহস্যময় মৃত্যু সাহেব, হাঁটতে হাঁটতে হঠাৎ মৃত্যু। এবার একটু নড়ে চড়ে বসলাম। তখনই সহকারী রাজু খাবার নিয়ে হাজির। চা, বিস্কুট, কয়েকটা কালো আঙুর, আপেল আর পেয়ারা। 6-7টা পেয়ারা রাজু নিজের গ্রাম থেকে এনেছে। সপ্তাহখানেক আগে গ্রামে গেছিল আর গতকাল ফিরেছে। যাই হোক, রাজু আমার পাশে বসে জিজ্ঞাসা করলো, গল্প শুরু নাকি চলছে? এই তো বোকা বাবু সবে বলা শুরু করলে। বোকা? কি বলছেন সাহেব? আমি আমি তো খোকা, খোকা মণ্ডল। আর দূর, বুড়ো বয়সে কি আর খোকা নাম মানায়? নামটা বদলান না কেন? সহকারী বাঁধা দিয়ে বলল, সে কথা থাক, গল্পটা শুরু হোক। বিস্কুট চায় ভিজিয়ে দারোগা বাবু বলা শুরু করলেন। কি আর বলি সাহেব, কাল রাতে ডিউটি থেকে ফিরছি। তাই আমার বাড়ির একটু সামনে যে স্কুলটা, তো ওইখানে ওই 4-5 জন ওই 15-16 বছরের ছোকরার দল সেখানে দেখি ভিড় করে দাঁড়িয়ে আছে। আজকাল আবার আমি আমাদের পাড়ায় নেশাখোরের সংখ্যাটা একটু বেড়েছে, বুঝলেন তো। তো ভেবেছিলাম এই হুমকি ধামকি দিয়ে গাড়িতে তুলে লক আপে পুড়ে দেবো। এটাই তো এক প্রকার পুলিশের ব্যবসা, জানেনই তো সব। তা যাই হোক, গাড়িটা যখন ওদের পাশে থামিয়েছি, এক ছোকরা হঠাৎ দেখি অজ্ঞান। ভাবলাম নাটক শুরু করেছে, কিন্তু চেক করে দেখি ছেলেটা আসলেই মরেছে। এর মানে কি হার্ট অ্যাটাক? ফরেন্সিক ডিপার্টমেন্টও এই একই কথা বলছে, বুঝলেন। কিন্তু রাজু রেগে বলল, কিন্তু পরন্তু বাদ দিন, একটা সাধারণ মৃত্যুর কেস নিয়ে সাত সকালে বিরক্ত করতে চলে এসেছেন। আমি ভ্রু বাঁকিয়ে বললাম, আহা থামো তো রজব, সাধারণ মৃত্যু নয় এটা। হাঁটতে হাঁটতে হঠাৎ মৃত্যু, অর্থাৎ হার্ট অ্যাটাক। গোয়েন্দাগিরির কোনো বিষয় তো এখানে চোখে পড়ছে না। দারোগা বাবু চায়ের কাপে চুমুক দিয়ে কালো আঙুরের দিকে একটা লোভনীয় দৃষ্টি নিক্ষেপ করে সহকারীর উদ্দেশ্যে বললেন, এটা এটা আমি সাধারণ মৃত্যু বলে মনে হয় না, বুঝলেন রাজুবাবু। যে বেচারা মরেছে তার নাম ওই সুকান্ত দত্ত, আপনি চেনেন হয়তো, আমার প্রতিবেশীরই ছেলে। আগের বার 10 কিলোমিটার দৌড়ে দ্বিতীয় হয়েছে, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই যে রেস শেষে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, এবার আপনি বলুন, যে একটানা 10 কিলোমিটার দৌড়াতে পারে তার হার্ট কি করে দুর্বল হয়? কিছুক্ষণ ভেবে অতি বুদ্ধিমত্তার সাথে সহকারী বলল, যে রোজ নেশা করে তার হার্ট কতদিনই বা ভালো থাকতে পারে? সুকান্ত নেশা করে না, খুব ভালো ছেলে। খোঁজ নিয়ে জানতে পারলাম সুকান্ত আরো 4 জন বন্ধু মিলে ওরা ওই 2 জন মেয়েকে বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। কয়েকজন বদমাস ছোকরা নাকি ওদের পিছু করছিল। আমি বললাম, এই সুকুমারের বন্ধুদের জিজ্ঞাসাবাদ? সুকুমার নয় সত্যবাবু, সুকান্ত, সুকান্ত দত্ত। আরো বন্ধুদের সাথেও জিজ্ঞাসাবাদ করেছি, বুঝলেন, কিন্তু তেমন সন্দেহজনক কিছু তো পেলাম না। সন্দেহজনক কিছু ঘটেনি? আচ্ছা, এই মৃত্যু কখন ঘটেছে? কখন আবার? বললাম তো, রাতে। দাঁতের সঙ্গে দাঁত আটকে রাখলাম। দারোগা হয়ে এমন বোকার মতন কথা কেন বলে, এটাই ভাবছি। তারপর একটু শান্ত হয়ে বুঝিয়ে বললাম, আরে মশাই, রাতে হয়েছে তো বুঝলাম, কিন্তু এক্স্যাক্টলি কটায় মৃত্যু হয়েছে সেটা তো বলুন। 12টার সময় মৃত্যু হয়েছে। পেটে কিছু পাওয়া গেছে? বিষ বা অন্য কিছু? ফরেন্সিক রিপোর্ট কি বলছে?
মরার ঘন্টাখানেক আগে বিরিয়ানি খেয়েছিল, কিন্তু বিরিয়ানিতে বিষ টিষ কিছু ছিল না। তাহলে মরলো কি করে? যাই হোক, ডেড বডির ছবি এনেছেন? আমি তো সোজা বাড়ি থেকেই এখন আসছি। ওসব ছবি টবি থানায় আছে, এখন থানায় যাই, গিয়ে আমি ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা, যাওয়ার আগে শেষ কথাটা বলে যাই, আমি দারোগা, তাই আমাকে পুরো থানা সামলাতে হয়। প্রতিদিন নিত্য নতুন কেস আসতে থাকে, তাই এমন ছোটোখাটো কেস নিয়ে নষ্ট করার মতো সময় আমার নেই। তাই এখন আমাদের সময় নষ্ট করতে চলে এসেছেন। ভালোই করেছেন। আপাতত আমাদের হাতে তেমন কোনো কেস নেই। যদি চান তো কেসটা হাতে নিন, নয়তো হার্ট অ্যাটাক নাম দিয়ে আমাদের মতো কেসটা ছেড়ে দিন, আপনার ইচ্ছা। আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার ঘরে সবকিছু ঠিকঠাক তো? দারোগাবু একটু চমকে বলে উঠলেন, সব কিছু তো ঠিকই আছে, কেন বলুন তো? না না, এমনি জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, আবার দেখা হবে, বিদায়। দুপুর। রঘু কাকা খাবার টেবিলে পরিবেশন করলেন, আলু ভর্তা আর ডাল। খাওয়ার মাঝখানে দারোগাবাবু মৃতদেহের কয়েকটা ছবি পাঠালেন। রাজু ফোনে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আমাকে দিল। পর্যবেক্ষণ শেষে বললাম, 12টার সময় মৃত্যু, আর ফরেন্সিক ডিপার্টমেন্ট সকাল হওয়ার আগেই সকল পরীক্ষা সম্পন্ন করেছে। এর মানে ফরেন্সিকের লোকেরা কেসটাকে অবহেলা করছে। হে, আর নতুন কি ব্যাপার? যাই হোক, শেষের ছবিটা দেখ। আগের ছবিগুলোতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু শেষের ছবিটায় স্পষ্ট দেখা যাচ্ছে যে ঠোঁটটা হালকা নীল বর্ণ ধারণ করেছে। অর্থাৎ শরীরে বিষের প্রভাব, অথচ খাবারে বিষ ছিল না। তাহলে বিষটা ছিল কোথায়? আচ্ছা, তুই বোকাবাবুকে বলে দিস তো যেন লাশটার রক্ত পরীক্ষা রিপোর্টটা আমাকে দেয়। সে না হয় বলবো, কিন্তু তখন তুই দারোগা বাবুকে ওই প্রশ্ন করলি কেন? কোন প্রশ্ন? ঘরে সবকিছু ঠিক আছে কিনা। মুখের খাবারটা শেষ করে বললাম, আরে দারোগাবু আজ একটানা কলিং বেল বাজাচ্ছিল, কিছুক্ষণ পর পর দরজায় কড়াও নাড়ছিল। কেন? হয়তো গুরুত্বপূর্ণ কেস, তাই। কিন্তু কিন্তু কেসটায় তো পোকাবাবু তেমন আগ্রহী নেই। এবার বল, কেন একটানা দরজায় কড়া নাড়ছিল? কিছুক্ষণ ধরে রাজু ভাবছে আর খাচ্ছে। অপেক্ষা না করে বললাম, খাওয়ার সময় বোকাবাবুর মুখটা লক্ষ্য করেছিলি? অনেক দ্রুত খাচ্ছিল, অর্থাৎ ক্ষুধার্ত। হয়তো খোকাবাবু সকালে খেয়ে আসেনি, তাই। শুধুমাত্র সকালে না খেলে বা নাস্তা না করলে কেউ রাক্ষসের মতন ক্ষুধার্ত হয় না। বোকাবাবু রাতেও খায়নি। বলতো কেন? কেন? কারণ সুকান্তকে নিয়ে হয়তো খোকাবাবু ব্যস্ত ছিল, আর বাইরের খাবার খেতে পারবে না কারণ ডাক্তার বারণ করেছিল। সুকুমার 12টায় মরেছে, ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কথা। 12টা পর্যন্ত খোকাবাবু ডিউটিতে ছিল, তাহলে কি করে খাবে? আরে হাঁদারাম, লোকে টিফিন নেয় কেন? বোকাবাবু গত রাতে টিফিন নেয়নি, কারণ ঘরের মালকিনের সাথে ঝগড়া হয়েছিল, এবং ঝগড়ার এক পর্যায়ে ম্যাডাম বাপের বাড়ি চলে যায়। আমি তোর কথা মেনে নিতে পারলাম না ভাই। হতে পারে রান্না করতে দেরি হয়েছিল, অথবা খোকাবাবু টিফিন নিতে ভুলে গেছিল। টিফিন না নিলে এটা কখনোই প্রমাণ হয় না যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। হাত ধুতে ধুতে বললাম, বোকাবাবুর মোবাইলের স্ক্রিনটা ভাঙা ছিল, দেখিসনি? ঝগড়ার সময় ম্যাডাম হয়তো মোবাইলটা আছাড় মেরেছিল। আরে ম্যাডামই কেন আছাড় মারবে, খোকাবাবু কেন নয়? প্রথমত, বোকাবাবু রাগী মানুষ নন, আর দ্বিতীয়ত বোকাবাবু আছাড় মারলে স্ক্রিন নয়, ফোনটাই আলু ভর্তা হয়ে যেত। শুধুমাত্র স্ক্রিন ভেঙেছে, তাই তো? তাহলে পড়ে গিয়েও ভাঙতে পারে। আজ ম্যাডামের দেওয়া দামি ঘড়িটাও বোকাবাবু করে আসেন, ভুলে রেখে এসেছে হয়তো। এবার খানিকটা বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে ভাই, আমি হেরেছি। এবার বোকাবাবু এলে ওনাকেই জিজ্ঞাসা করে নিস। মুচকি হেসে রাজু বলল, এমনিতেও খোকাবাবুর হাসিময় মুখ আজ অনেকটা চুপসে ছিল, তুই হয়তো ঠিকই অনুমান করেছিস। সন্ধ্যা নেমেছে, পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। এই অপূর্ব সৃষ্টির দর্শন করতে ছাদে চলে এলাম। এ সময় একরকম ঠান্ডা বাতাস বইছে চারপাশে। চোখ বুঝে হালকা বাতাসটাকে গায়ে মেখে নিচ্ছি, আর ভাবছি দারোগাবাবুর কথা।
এতদিনের পরিচয় কোনো কেসে তাকে এতটা অনাগ্রহী দেখিনি। সামান্য চুরির ঘটনাতেও মানুষটা যেভাবে পাগলের মতো তদন্ত শুরু করেন, অথচ এবার একটা মৃত্যুর কেস, তাহলে এত অনাগ্রহ কেন? গতরাতে মৃত্যু আর আজ সকালে কেসটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিলেন। না আনলেন ফরেন্সিক রিপোর্ট, না মৃতদেহের কোনো ছবি। তখনই একটা পায়ের আওয়াজ। চোখ খুলে দেখি ছাদে কেউ নেই। তাহলে কিসের আওয়াজ শুনলাম? তখনই চেয়ারের পেছন থেকে হি হি করে হেসে সহকারী রাজু বলে উঠল, ভয় পেয়েছিস? কোনো উত্তর না দিয়ে সোজা প্রশ্ন করলাম, ওদের পেলি? হ্যাঁ, তোর অ্যাড্রেস কার্ড আর ফোন নাম্বার দিয়ে এসেছি। ওরা 7টার মধ্যে চলে আসবে। আচ্ছা সত্য, এমন কি হতে পারে না যে সুকান্ত অস্বাভাবিক কিছু দেখেছে যার কারণে হার্ট অ্যাটাক হয়েছে? যদি ভূত দেখেই মরতো তাহলে বিষক্রিয়া কেন হলো? তোর কি মনে হয় বিষক্রিয়া কিভাবে হয়েছে? বিরিয়ানি ছাড়া তো আর কিছু খায়নি। বিরিয়ানি খেয়েছিল, তাই না? আচ্ছা, ওই হরিপদ কাকার হোটেল থেকে স্কুল পর্যন্ত আনুমানিক দূরত্ব কত হতে পারে? 2 কিলোমিটার হবে? হরিপদ নয়, হরিহর কাকা। 2-2.5 কিমি হবে হয়তো, কিন্তু কেন? একমাত্র হরি কাকার হোটেলেই কম টাকায় বিরিয়ানি পাওয়া যায়। আর ওই হোটেলই তো হরি কাকার ঘর। ওখানেই থাকে, ওখানেই ঘুমায়। তাই 12টা পর্যন্ত অন্য কোনো হোটেল খোলা না থাকলেও হরি কাকার হোটেল অবশ্যই খোলা থাকবে। অর্থাৎ ওখান থেকেই সুকুমার আর ওর বন্ধুরা বিরিয়ানি খেয়েছিল। এখন আর সন্ধ্যা নেই, রাতের আলো ছড়িয়ে পড়েছে। 7টা বাজতেও বেশি দেরি নেই, তাই নিচে নেমে এলাম। নেমে দেখি 4 বন্ধু উপস্থিত। রঘু কাকাকে চা জল খাবারের ব্যবস্থা করতে বলে 4 জনকে সোফায় বসতে বললাম। রাজুই প্রথম প্রশ্ন করলো, ওই রাতে কি কি হয়েছিল বলো। একজন বলল, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাকই ছিল। মেয়ে দুজনকে এগিয়ে দিয়ে আসলাম। তারপর সুকান্ত বলল আমাদের পাড়াকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। আমাদের উচিত পুরো পাড়া পাহারা দেওয়া। আমরা একমত হলাম, পাহারা শুরু। তারপর 11টার দিকে হরিহর রেস্টুরেন্ট থেকে খেয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম। আর পথমধ্যেই সুকান্ত মারা গেল। আমি ছেলেটার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তোমরা কি সত্যি চাও তোমাদের বন্ধু সুকুমারের খুনিকে ধরতে? একজন বিস্ময়ের সাথে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সুকুমার? সুকুমার আবার কবে খুন হলো? আমি তো বেঁচে আছি। রাজু মাথায় হাত রেখে সম্পূর্ণ মুখমণ্ডলে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, তোমার নাম বুঝি সুকুমার? হ্যাঁ, সুকুমার মণ্ডল। সত্য স্যার তোমার নয়, সুকান্তের কথা বলছিল। যাই হোক, কি লুকাচ্ছ তোমরা? কিছুই তো লুকোচ্ছি না। আমি একটু রেগে বললাম, লজ্জা নেই তোমাদের? কেমন বন্ধু তোমরা? হ্যাঁ, তোমরা কি ভেবেছিলে? হ্যাঁ, মিথ্যা বলবে আর আমি ধরতে পারবো না? এখনো সময় আছে, সত্য গোপন করো না। কি হয়েছিল বলো। রঘু কাকা খাবার নিয়ে এসছে, 4 জন খাচ্ছে। খাবার মধ্যে রাজু বলল, দেখো, সুকান্তের মৃত্যু হয়েছে 12টায়। তোমরা খেয়ে হরিহরের হোটেল থেকে বের হয়েছো 11টায়। হরিহরের হোটেল থেকে মার্ডার স্পট অর্থাৎ স্কুল পর্যন্ত সর্বোচ্চ 20 মিনিটের দূরত্ব, অর্থাৎ বেশি হলে 11:30 বাজার কথা। কিন্তু তোমরা 12টা বাজিয়ে দিয়েছ কেন? বাকি 30 মিনিট কোথায় ছিলে? একজন মাথা চুলকাতে চুলকাতে থতমত খেয়ে বলল, মানে আসলে আসার পথে একটা বড় গাড়িতে করে এক ভদ্রলোক একটা লাল সুটকেস হাতে ধরিয়ে বলেছিল যেন আমরা সুটকেসটা স্কুলের হেডমাস্টারের ঘরের সামনে দিয়ে আসি। তারপর তোমরা নিয়ে নিলে? ভদ্রলোককে চেনো না, জানো না, বোকা নাকি সব? আমরা প্রথমে নেইনি, কিন্তু পরে আসলে আমরা ভদ্রলোকটা আমাদের 5 জনকে 5টা দামি সিগারেট দিয়েছিল। সিগারের কথা শুনে রাজু রেগে আগুন। আসলে ও সব সহ্য করতে পারে, কিন্তু সিগারেট কোনোটাই সহ্য করতে পারে না। ব্যোমকেশের সিগারেট খাওয়া নিয়েও মাঝে মধ্যেই ক্ষোভ প্রকাশ করে। বাহ,
তোমরা তোমাদের পাড়াকে নেশাখোরদের হাত থেকে বাঁচাতে চাও, আর তোমরা নিজেরাই নেশা করছো। লজ্জা করে না? সিগারে আর কিসের নেশা? কাটা খায় যেন নুনের ছিটে। রাজু আরো রেগে যায়। তাই তার আগে জিজ্ঞাসা করলাম, যাই হোক, শুনলাম সুকুমার ভালো ছেলে ছিল, তা সুকুমারও কি তোমাদের মতো নেশা করতো নাকি? রাজু কপাল চাপড়িয়ে রেগে বলল, সুকুমার নয়, সুকান্ত, সুকান্ত। না স্যার, একদম না। কিন্তু গত রাতে আমাদের পাল্লায় পড়ে সিগারে কয়েকটা টান দিয়েছিল ঠিকই, তারপর ফেলে দিয়েছিল। বলছিল মাথা ঘোরাচ্ছে। ভেবেছিলাম হয়তো প্রথমবার, তাই এমন হচ্ছে। এরপর থেকেই ওর শরীর খারাপ লাগছিল। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে জোরে শ্বাস নিচ্ছিল। বলছিল যে বুকের ভেতর কেমন কেমন করছে। 20-30 মিনিট এমন হওয়ার পর ধরম করে মাটিতে পড়ে যায়। তখন দারোগা বাবু আসে। তারপর দারোগা বাবু বললেন সুকান্ত আর নেই, মারা গেছে। সুকুমার আঙুল কামড়িয়ে নিজের রাগ সংবরণের চেষ্টা করছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সুকুমার কি শ্বাসকষ্টের রোগী? সুকুমার বলল, না স্যার। কেন? সত্য স্যার তোমার নয়, সুকান্তের কথা বলছে। সুকান্ত কি শ্বাসকষ্টের রোগী ছিল? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? অনুমান। হঠাৎ রাজু চোখ বড় বড় করে ছেলেটাকে বলল, দাঁড়াও দাঁড়াও, তুমি জানতে যে সুকান্ত শ্বাসকষ্টের রোগী, আর তারপরেও ওকে তোমরা জোর করে সিগার খাইয়েছো। তোমাদের কারণেই সুকান্ত মারা গেছে, জানো তোমরা? বেচারা শ্বাসকষ্টের রোগী। আর আমি থামিয়ে দিলাম। আরে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, বুঝলে ভাইয়া? আচ্ছা, কোথায় থাকে তোমাদের এই হেডমাস্টার? রাত হয়েছে, হেডমাস্টারের সাথে একবার দেখা করা দরকার। তারই প্রস্তুতি নিচ্ছি, তখনই দরজার বেলটা বেজে উঠল। এখন আবার কি এলো? রাজুকে সোজা আদেশ দিলাম, চেনা অচেনা, ভদ্র অভদ্র যেই হোক, ঢুকতে দেওয়া যাবে না। রাজু দরজা খুলল। আদেশ মতন শক্ত কণ্ঠে বলল, কে আপনি? কাকে চাই? তখনই শুনতে পেলাম কোমল কণ্ঠময়ী কোনো নারীর স্বর। এটা সত্য স্যারের বাড়ি? হ্যাঁ, সত্য স্যারেরই বাড়ি। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট রাজু। তক্ষুনি ডেকে বললাম, এই রে যা, বলে দে আমি ব্যস্ত, নো এন্ট্রি। নারীটা বলল, রেজা? আপনার নাম রেজা হলে নিজের নাম রাজু কেন বললেন? আপনি বোধহয় নিজের নামটা ভুলে গেছেন, নাকি আমাকে বোকা বানাচ্ছেন? যাই হোক, সত্য স্যার আমাকে চেনেন। স্যারই আমাকে কার্ডটা দিয়ে বলেছিল যেন আমি ওনার সাথে গিয়ে দেখা করি। সহকারী হতভম্ব হয়ে বলল, এটা তো অ্যাড্রেস কার্ড। সত্য স্যার এই কার্ড নিজে আপনাকে দিয়েছে? তাহলে আসুন, সত্য স্যার ঘরেই আছে। মহিলা সোজা হেঁটে আমার সামনে এলো। রহস্য ভরা চোখের মায়া, এক ভিন্ন আকর্ষণ। চেহারা শ্যামলা কিন্তু দৃষ্টিনন্দন। কে এই রহস্যময়ী? সহকারী কার্ডটা দেখিয়ে বলল, ওনার কাছে তোর অ্যাড্রেস কার্ডটা আছে, তাই ঢুকতে দিয়েছি। হতবাক হয়ে বললাম, আরে আমি তো ওনাকে চিনি না। মজা করছেন না? আপনি তো কার্ডটা দিলেন, আর এমন রোমহর্ষক ঘটনা কেউ ভুলে যায়? আমি হতবাক হয়ে বললাম, কোন ঘটনা? রাজুর দিকে তাকিয়ে নারীটা বলল, আমাকে তাড়ানোর জন্য সত্য স্যার এমন করছেন, তাই না? পরিস্থিতি সামলাতে সহকারী বলল, আপনি আগে বসুন, তারপর কথা হবে। রঘু কাকা, 3 কাপ চা। চায়ে চিনি কম। তো আপনি বলতে চাইছেন যে সত্য আপনাকে কার্ডটা দিয়েছে? আমি প্রতিবাদ করে বলে উঠলাম, আরে ভাই, দিইনি আমি। 2 দিন আগেই তো দিলেন। 2 দিন আগে? হ্যাঁ, রাত ওই 11টা কি 12টার আশেপাশে। আমি চুপচাপ, কারণ উত্তর যাচাই করবার মতন তখন কেউ ছিল না। আমার সহকারী রাজু গ্রাম থেকে গতকাল ফিরেছে, আর রঘু কাকা 10টার পর চলে যায়। এখন বাসায় সিসিটিভিও নেই, আপাতত পাহারাদারও নেই। তাহলে উত্তর যাচাই করবোটা কি করে? তাই এবার দ্বিতীয় প্রশ্ন করলাম। কার্ডটা বিশেষ কাউকে দেওয়া হয় যাদের আমার প্রয়োজন, কিন্তু আপনাকে আমার কি দরকার?
প্রশ্নের উত্তরে প্রশ্ন ছুড়ল নারীটা। সেটা তো আপনিই বলবেন। গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে কার্ডটা হাতে দিয়ে তো আপনিই বললেন যে আপনার সঙ্গে যেন দেখা করি। আমি কাল একটু ব্যস্ত ছিলাম, তাই আজ এলাম। এখন আপনিই বলবেন আপনি আমায় কেন ডেকেছেন। আমি ভাষাহীন। একের পর এক আঘাত। প্রথমত, আমার স্মৃতিশক্তি এতটা দুর্বল নয় যে কোনো মানুষের চেহারা ভুলে যাব। তারপর আবার গুন্ডাদের হাত থেকে একটা মেয়েকে বাঁচিয়েছি, আর এমন বীরত্বের বিষয় কেউ কি ভুলতে পারে? সর্বশেষে আমি যে সত্য বলছি, তবু স্বপক্ষ প্রমাণ করার কোনো প্রমাণই নেই। এদিকে রাজু খোঁচা মেরে বলল, সত্য গুন্ডা মেরেছে? এই ট্যালেন্ট সম্পর্কে তো আগে জানতাম না ভাই। তো কজনকে ঘায়েল করেছে শুনি? কাটা খায় নুনের ছিটে। দাঁতে দাঁত চেপে রাজুর দিকে তাকাতেই রাজু হাসি বন্ধ করে নারীকে বলল, দেখুন, সত্যকে আমি খুব ভালো করে চিনি। গুন্ডামি করার সাহস সত্যের মাঝে নেই। আর ভুলবশত এসবের মাঝে জড়িয়ে গেলেও মুখের গড়নটা অবশ্যই পাল্টে যেত, বুঝলেন তো? নারীটা কাটা খায় নুন নয় মরিচ ডলে দিয়ে বলল, এই তো গোয়েন্দার মতো প্রশ্ন। আপনাদের মধ্যে ডিটেকটিভটা আসলে কে? মানে আপনি নাকি উনি? এবার কার না রাগ হয়। প্রথমত, আমারই বাড়িতে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আবার আমার সহকারীকেই আমার পদে বসিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলাম, মুখে কিল ঘুষির তো কোনো চিহ্ন নেই, তাহলে মারামারি করেছি তার প্রমাণ কোথায়? মারামারি করেছেন সেটা কখন বললাম? যা বাবা, কিছুক্ষণ আগেই তো বললেন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছি। হ্যাঁ, কিন্তু ফাইট করেছেন সেটা তো বলিনি। তিনটে বদমাস যখন রাতের অন্ধকারে সুযোগ পেয়ে আমাকে ছুঁতে চাইছিল, তখন তো আপনিই বন্দুক বের করলেন আর গুন্ডাগুলো পালিয়ে গেল। জিজ্ঞেস করলাম আপনি কে, তখন তো আপনিই কার্ড দিয়ে বললেন যে কি জরুরি বিষয়ে কথা আছে, তাই আপনার সঙ্গে দেখা করতে। তাই আমি চলে এলাম। রহস্যময় নারীটা আজ সত্যের মুখ বন্ধ করে দিয়েছে। কিছুতেই বুঝতে পারছি না আমার কাছে বন্দুক আছে সেটা মেয়েটা জানলো কি করে। এবার মোক্ষম অস্ত্রের সাহায্য নিতেই হবে। আমি হেসে বললাম, কি ভেবেছিলেন যেহেতু আমি ডিটেকটিভ তাই বন্দুক অবশ্যই থাকবে? কিন্তু অতি দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে ডিটেকটিভ হওয়া সত্ত্বেও আমার কাছে কোনো বন্দুক নেই। থতমত খেয়ে নারীটা বলল, বন্দুক নেই? মানে সত্যি নেই? মেয়েটার সরলতা দেখে ঈষৎ মুচকি হাসলাম, কিন্তু আমার মুখে হয়তো হাসি বেশিক্ষণ মানালো না। নারীটা বলল, আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। এই ঘরে কোথাও একটা আছে বন্দুকটা, হয়তো ওই ড্রয়ারেই আছে। বিছানার পাশেই আলমারি ড্রয়ারটা, আর ড্রয়ারে বন্দুকটা নেই, তাই নিশ্চিন্ত অনুমতি দিলাম। কিন্তু মেয়েটা ড্রয়ার থেকে খুঁড়ে অমনি ছোবল মেরে বালিশটা তুলে দিল, তারপর নিজের কোমল হাতে স্পর্শ করলো বন্দুক। ধারাম করে বন্দুকটা হাতে তুলে আমাদের দিকে তাক করলো। আমি আর রাজু ভয় কেঁপে উঠলাম। নারীটা নিজে ভ্রু বাঁকিয়ে হেসে উঠল। তো এখন কি বলবেন মিস্টার ডিটেকটিভ? রাজু বিচারকের মতো জিজ্ঞাসা করলো, আপনার সপক্ষে প্রমাণ করতে কি আর কোনো প্রমাণ, যুক্তি বা সাক্ষী আছে সত্য শর্মা? রেগে বললাম, অনেক হয়েছে, আর সহ্য হচ্ছে না। বলো তো গুন্ডা তিন থেকে দেখতে কেমন ছিল? কানের ডগায় আলতো ভাবে স্পর্শ করে নারীটা উত্তর দিল, ওরা তো মুখোশ পরেছিল, তাছাড়া অন্ধকার ছিল, তাই চেহারাটাও সেভাবে দেখতে পাইনি। ঈষৎ রেগে বললাম, আর রাতের অন্ধকারে আমার এমনি দেখে ফেললেন? আপনি তো আর মুখোশ পরেছিলেন না, আর যে মহাপুরুষ এত বড় অনর্থ হতে আমাকে বাঁচিয়েছে তাকে আমি কি করে ভুলে যাব? আচ্ছা, আর আপনিই বা কেন মেনে নিচ্ছেন না যে আপনি ওই রাতের কথা ভুলে গেছেন? এমনিতেও তো আপনার ভোলারোগ আছেই। নিজের রাজু নামটা আপনি মনে রাখতে পারছেন না। যাই হোক, আমাকে এখন যেতে হবে। আমি কিন্তু আবার আসবো। মনে মনে বললাম, না এলেই ভালো ছিল। হঠাৎ কি ভেবে জিজ্ঞাসা করলাম, আপনার নামটা বললেন না তো? মুচকি হেসে জিজ্ঞাসা করলো, নামটা মনে থাকবে তো? মেয়েটা উঠে পড়ল। ওর মুখে এক কোণে একটা রহস্যময়ী হাসি। দরজা বন্ধ হলো। আমি বাক্যহারা হয়ে শুয়ে পড়েছি বিছানায়, আর ভাবছি সত্যি কি এমন রহস্যময় নারীকে আমি ভুলে গেছি? হেডমাস্টারের সাথে দেখা করার কথা হয়তো আমার অস্বাভাবিক দুর্বল স্মৃতিশক্তির কারণেই ভুলে গিয়েছিলাম।
কিন্তু রাজু মনে করিয়ে দিল, আর এখন আর রহস্য সমাধানের জেদ নেই। কিন্তু হয়তো নারীটাকে ভুলবার জন্য উঠে পড়লাম। বললাম, এই বোকাবাবু কোনো খবর দিয়েছেন? কল করেছিলাম, ধরেনি। মেসেজও করেছি, সিন বাট নো রিপ্লাই। মেসেজ কর, আজ রাতে আমাদের বাড়িতে বোকাবাবুর নিমন্ত্রণ, দেখবি ঠিক রিপ্লাই আসবে। কথা মতো কাজ করার পর রিপ্লাই নয়, সরাসরি কল এলো। রাজু বলল, হ্যাঁ বলুন খোকাবাবু, ব্লাড টেস্ট হয়েছে? আসলে রাজুবাবু, ওই আমরা তো সকালেই কেসটা বন্ধ করে দিয়েছি, তাই ডেড বডি ওরা নিয়ে গেছে। তাহলে ফরেন্সিকে খোঁজ নিন, ওরা হয়তো টেস্ট করেছে। ওরা তো ন্যাচারাল ডেথের রিপোর্টই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। আর ওই খাওয়ার ব্যাপারটা? আপনি ডিউটি শেষে খেতে চলে আসবেন, সমস্যা নেই। আমি পাশ থেকে চেঁচিয়ে বললাম, ও বোকাবাবু, ব্যস্ত নাকি? ওহো, খোকা নয়, বোকা। আরে দুধ ছাই, কি যে বলছি, মাথা গুলিয়ে গেছে। যাই হোক, ফ্রি আছি, কি করতে হবে বলুন। এক, আপনার বাড়ির সামনে স্কুলের হেডমাস্টারের বাড়িতে সার্চ করতে হবে, পারবেন তো? সে না হয় করা যাবে, কিন্তু কি সার্চ করতে হবে? কি সার্চ করতে হবে, কেন করতে হবে, সব রাজা আপনাকে বুঝিয়ে দেবে। আপাতত স্কুলের সামনে চলে আসুন। সহকারী সময় মতন পৌঁছে গেল। তারপর তল্লাশি শেষে কল করলো আমাকে। ওই বাড়িতে লাল সুটকেসটা পাওয়া গেছে, কিন্তু সুটকেসে সন্দেহজনক কিছু পেলাম না। বই আর কাপড় ছাড়া আর কিছু নেই। লাল সুটকেস আর নেই? একটাই সুটকেস? হ্যাঁ একটাই। পুরো ঘর খুঁজেছি, আর দ্বিতীয়টায় কোনো সুটকেস নেই। আর ওই গাড়ির ভদ্রলোকের সঙ্গে হেডমাস্টারের সম্পর্ক? ভদ্রলোককে হেডমাস্টার চেনে না, বাসে সুটকেস পাল্টে গিয়েছিল, তাই ওই ভদ্রলোক সুটকেসটা ফেরত দিতে এসেছিল, কিন্তু বাড়ি চিনতে না পারায় ছেলেগুলোর কাছে সুটকেস দিয়ে দেয়। আমার কথা ভালো করে শুন। হেডমাস্টারটাকে 3টে প্রশ্ন কর। 1, ভদ্রলোকটাকে। 2, সুটকেসে কি ছিল। 3, ভদ্রলোক থাকে কোথায়। যদি সরাসরি উত্তর না দেয় তো বোকাবাবুকে বল ব্যাটাকে লকআপে ভরতে। এভাবে কাউকে? আরে গাধারাম, হেডমাস্টার মিথ্যে বলছে। সুটকেস পাল্টে গেলে ভদ্রলোকের একটা ব্যাগ অলরেডি হেডমাস্টারের কাছে থাকবে, আর গত রাতে ভদ্রলোক হেডমাস্টারের ব্যাগটাও ফেরত দিয়েছে। অর্থাৎ মাস্টার মশাইয়ের কাছে ব্যাগ থাকবে 2টো, কিন্তু পাওয়া গেছে একটা। অর্থাৎ মাস্টার মিথ্যে বলছে। তাছাড়া মাস্টার বলল তারা পরস্পরকে চেনে না। তাহলে ভদ্রলোক কি করে জানলো যে মাস্টার এই শহরেই থাকে? এসব ছাড়, যা বলছি তাই কর। হেডমাস্টারকে মারধর করতে হলে মার, কিন্তু প্রশ্নের উত্তর আমার চাই, বুঝলি? এখন রাখলাম। সময় 10:30। রঘু কাকা কাজ সেরে চলে গিয়েছে। রাজু আর দারোগাবাবু হেডমাস্টারকে জেলে আটক করে চলে এসেছেন। খাবার টেবিলে বসে দারোগাবাবু বললেন, হেডমাস্টারকে মারধর করার প্রয়োজনই পড়লো না। সত্যবাবু, বুঝলেন, সব কিছু তো নিজের থেকেই বলে দিয়েছে। ওই গাড়ির ভদ্রলোক আর কি, এই শহরের বড় ব্যবসায়ী, আমি চিনি। ভদ্রলোকের বাড়ি তো আমাদের বাড়ির সামনে। যখন বলবে নিয়ে যাবা, আমাদের পাড়ার মধ্যে দিয়ে যেতে হবে। আর সুটকেসে কি ছিল? কিছুই না, জামা আর বই। সহকারীর দিকে ইশারা করে বললাম, সেটা তো রোহিত বলল। এই, আপনি ডাক্তার দেখাতে পারেন না? এত ভুলো মন হলে চলবে কি করে বলুন তো? আগে আপনি বলুন, ভদ্রলোক সুটকেসে মাস্টারকে কি দিয়েছিল? মাস্টারকে জিজ্ঞাসা করেছিলেন নাকি ভুলে গিয়েছিলেন? দারোগাবাবু কোনো উত্তর দেন না। দারোগাবাবুর হয়ে রাজুই উত্তর দেয়, সমস্যা নেই, মাস্টার এখনো বন্দি, যখন খুশি জানা যাবে। দারোগাবাবু মাছের বাটির দিকে ইশারা করে আমাকে বলল, ওইটা এই ইলিশ মাছ নাকি? কি ঘ্রাণ! বাটিটার দিকে দিন তো সত্যবাবু। অথচ দারোগাবাবুর দিকে আমার খেয়াল নেই। আনমনে কি যেন একটা গভীর চিন্তায় ডুবে আছি। পাশে রাজু আর দারোগাবাবু মাঝে সম্ভবত চোখাচোখি হচ্ছিল, কারণ তারা জানে আমি এমন গম্ভীর ভাবনায় তখনই ডুবে যাই যখন কোনো ভয়ঙ্কর সত্যের কিনারা খুঁজে পাই। হঠাৎ চট করে বলে উঠলাম, বোকাবাবু, গাড়ি এনেছেন তো? দারোগাবাবু একটু থমকে গিয়ে সংকোচের হাসি এসে বললেন, আরে এত তাড়াহুড়ো কেন? কোথায় যাবেন? আগে খাওয়াটা তো শেষ হোক। আমি ততক্ষণে হাত ধুয়ে ফেলেছি,
তাড়া দিয়ে বললাম, খাওয়ার সময় নেই বোকাবাবু, এখনই বেরোতে হবে। কারণ সেই ভদ্রলোক ওনার প্রাণ সংকটে, দ্রুত না পৌঁছলে অঘটন ঘটবে। এবার দারোগাবাবু থালা দিকে একবার আর আমার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, চলুন, আর কি করার। গাড়ি চলল। গন্তব্য ব্যবসায়ী বাড়ি। হৃদয়ে অদ্ভুত এক অস্থিরতা। বাইরের ছুটন্ত গাছপালা আমার চিন্তার গতির সঙ্গে তাল মেলাচ্ছে। জানি অনুমান সবসময় ঠিক হয় না, তবু আজকের ভাবনাটা আলাদা রকমের। মনে হচ্ছে ব্যবসায়ীর সাথে আসলেই ভয়ানক কিছু ঘটতে চলেছে। যত দেরি হবে ততই ব্যবসায়ী মৃত্যুর মুখে গিয়ে যাবে। হঠাৎ দারোগাবাবু জিজ্ঞাসা করলেন, আপনার এমন কেন মনে হচ্ছে সত্যবাবু যে মিস্টার দেবের প্রাণ সংকটে? আমি ভ্রুবাক্যে জিজ্ঞাসা করলাম, মিস্টার দেব? গাড়ির ওই ভদ্রলোক, মিস্টার রবীন্দ্র দেব। শুধুমাত্র অনুমান বোকাবাবু, আমি 70% নিশ্চিত যে মিস্টার রবীন্দ্রনাথের সাথে খারাপ কিছু হতে চলেছে। রাজু বিরক্ত হয়ে বলল, ও ভাই সত্য, রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্র দেব, মিস্টার রবীন্দ্র দেব। ইচ্ছে করেই বললাম, মিস্টার রবীন্দ্রনাথ। আচ্ছা, মনে রাখবো। কি যে কপালে নিজে আঘাত মেরে বলল, ধূর ছাই, বলতে বলতে ভুলে যায়, যেতে যেতে কি আর মনে থাকবে। সময় রাত 11টা। একটা প্রশ্ন অনেকক্ষণ আমাকে বিরক্ত করেই চলেছে। ভাবতে ভাবতে দারোগাবাবুর পাড়ার সামনে চলে এসেছি। সামনের মোড় ঘুরতেই প্রশ্নটা ওনাকে করলাম, আচ্ছা, আপনি কিছু লুকোচ্ছেন না তো বোকাবাবু? সুকুমারের মৃত্যু হলো আর নিজে তদন্ত না করে প্রথম দিনে এই কেসটা আমায় দিয়ে দিলেন। কেসের ফরেন্সিক রিপোর্টটা আনলেন না। ফরেন্সিক রিপোর্ট আদেও কি আছে? প্রশ্ন শুনে দারোগাবাবু খানিকটা চমকে উঠলেন। তারপর মুচকি হেসে বললেন, আসলেই সত্যবাবু, আপনার চোখে ফাঁকি দেওয়া অনেক কঠিন। না, আমার কাছে ফরেন্সিক রিপোর্ট নেই। দেখুন সত্যবাবু, আমি সুকুমারের ওই সুকান্তর মৃত্যুর সময় উপস্থিত ছিলাম। প্রথমে আমারও মনে হয়েছিল যে এটা ন্যাচারাল ডেথ, তাই তার লাশ সুকান্তের পরিবারের কাছে পৌঁছে দিলাম। তারপর ফিরলাম বাসায়। অনেক খাটাখাটনি হয়েছে, তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। আর সকালে ঘুমটা ভাঙলো একটা স্বপ্ন দেখে। স্বপ্নে আমি আর সুকান্ত একসাথে হাঁটছি, ও হেসে হেসে কথা বলছে। সুকান্ত হঠাৎ পড়ে যেতে লাগলো, আমি ধরে বসলাম ওকে, আর আমার কোলে সুকান্তর মৃত্যুর ছটপটানো শুরু করলো। দারোগাবাবু চুপ করে গেলেন। রাজু অতি আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, তারপর তারপর মরার আগে সুকান্ত খুনির নাম বলেছিল? না, মরার আগেই আমার ঘুমটা ভেঙে গেছিল। আর তারপর থেকে ভেতরে ভেতরে কেমন একটা লাগছে জানেন। মনে হচ্ছে সুকান্তর মৃত্যুর পিছনে কোনো রহস্য অবশ্যই আছে। তারপর গেলাম সুকান্তর বাসায়। গিয়ে শুনি সূর্যোদয়ের পরপরই দেহ পোড়ানো হয়ে গেছে। এই জন্যই তো সুকান্তের ফরেন্সিক রিপোর্ট পর্যন্ত করতে পারেনি, ব্লাড টেস্টও করতে পারেনি। তাহলে সত্য লুকিয়ে ফরেন্সিকের মিথ্যে গল্পটা কেন বানালেন? আমি যদি বলতাম একটা স্বপ্নের ওপর ভিত্তি করে এই কেসের দায়িত্ব আপনাকে দিয়েছি, তাহলে আপনি কি কেসটা নিতে রাজি হতেন? তাহলে যে ছবিগুলো পাঠিয়েছিলেন ওগুলো কখন তুললেন? আমি তুলিনি। সুকান্তের এক আত্মীয় একজন বড় মাপের ডাক্তার সুকান্তের ঠোঁটের ওই নীল বর্ণ দেখে সন্দেহ করেছিলেন তিনি, তাই ছবিগুলো তুলে রাখেন। যখন আমি সুকান্তের বন্ধুদের প্রশ্ন করছিলাম, তখন উনি এসে বলেন যে হয়তো বিষ প্রয়োগ করা হয়েছে। তারপরে তো ছুটলাম আপনার কাছে। দারোগাবাবু সত্য লুকানোর জন্য ক্ষমা চাইলেন, কিন্তু তার কথা যৌক্তিক। যদি সত্য ঘটনা জানতাম তাহলে কখনোই এই কেস হাতে নিতাম না, কিন্তু এখন আর ছাড়বো না। দারোগাবাবু হাই তুলে বললেন, আপনার কি মনে হয় এটা ন্যাচারাল ডেথ? প্রশ্নই ওঠে না। তাহলে মার্ডার? সেটাও নয়। মার্ডারও নয়, ন্যাচারালও নয়, তো মরল কিভাবে? অ্যাক্সিডেন্টাল ডেথ। দারোগাবাবু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল,
অ্যাক্সিডেন্ট? ঠিক সেটাই হলো। ওনার অমনোযোগিতার কারণে কেউ গাড়ির সাথে ধাক্কা খেয়ে সামনে ছিটকে পড়ল। কার কপালে দুর্ভাগ্য নেমে এলো কে জানে। আমরা দ্রুত গাড়ি থেকে বের হয়ে দেখি একটা মেয়ে পড়ে আছে। দ্রুত মেয়েটার কাছে দৌড়ে গেলাম। মেয়েটা তার মুখখানা তুলল, আর মুখটা দেখে আমি হতভম্ব। মেয়েটা আর কেউ নয়, সন্ধ্যার সেই রহস্যময়। সঠিক সময় ব্রেক কষায় তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি, শুধু কপালে সামান্য চোট এসছে। কিন্তু সে চোট রহস্যময়কে চিন্তিত করল না, কারণ রহস্যময় চোখে এক অন্য ভয়, যেন কেউ তাকে তাড়া করছে, হিংস্র কেউ, যেন নরখাদক। তখনই দেখি 4-5 জন নেশাখোর সামনে দাঁড়িয়ে। হয়তো দারোগাবাবুকে দেখেই ওরা উল্টো পথে পালিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, এত রাতে বাইরে কি করছেন? আমার বন্ধুকে এগিয়ে দিতে এসেছিলাম। যখন বুঝতে পারি ওরা আমাদের পিছু নিয়েছে, আমরা দৌড় শুরু করি। কিন্তু কিছুক্ষণ আগে আমরা আলাদা হয়ে যাই। জানি না সুধা কোথায় কোন দিকে গেছে। ওর পিছনে শয়তানি দলগুলো লেগে আছে। আমার বন্ধুকে প্লিজ বাঁচান, প্লিজ প্লিজ সুধাকে বাঁচান। ঠিক তখনই তার ফোন এলো। সেই সুধাই কল করেছে। রহস্যময়ী তাড়াহুড়ো করে বলল, হ্যালো হ্যালো সুধা, তুই ঠিক আছিস তো? তুই কোথায় এখন সুধা? আমার কিছু হয়নি। তুই ঠিক আছিস তো? তুই কোথায়? কিন্তু ওপাশে কোনো উত্তর নেই। হঠাৎ কান্নার আওয়াজ। ওপাশে সুধা কাঁদছে। বন্ধুর মায়ায় এই পাশের মেয়েটারও চোখে জল। দুজনের কান্না যেন একে অপরের মন ছুঁয়ে যাচ্ছে। দারোগাবাবু এই পাড়ার অলিগলি সব জানে। সুধা চারপাশের বর্ণনা দিল। স্থান চিনতে পেরে দারোগাবাবু চরম বেগে গাড়ি ছোটালেন। কিছুক্ষণ পর সুধাকে দেখা গেল দৌড়ে আসতে। পেছনে সেই নেশাখোররা কিন্তু নেই। হয়তো খবর পেয়ে গেছে যে দারোগাবাবু এসে গেছে। এদিকে দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ভয়ের, ভালোবাসা এবং মুক্তির কান্না। সুধাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হলো। গাড়ি থেকে নেমে সুধা রহস্যময়ীকে তার বাসায় থাকার প্রস্তাব দিল, কিন্তু রহস্যময়ী প্রস্তাব অস্বীকার করে আমাদের সাথে চলল। সে অন্যমনস্ক হয়ে রাতে প্রকৃতির দিকে তাকিয়ে আছে। সেই চোখের চাহনিতে যেন কোনো রহস্য লুকিয়ে রেখেছে। হঠাৎই চুলের দিকে খেয়াল হলো। মুখের সামনে চুলে শুকনো পাতা লেগে আছে। আমি চুলের দিকে হাত দিয়ে ইশারা করলাম। পাতা ফেলে দিয়ে রহস্যময়ী বলল, অ্যাক্সিডেন্টের সময় মাটিতে পড়ে গিয়েছিলাম, তখনই হয়তো পাতাটা চুলে আটকে গেছে। আচ্ছা, আপনারা এত রাতে কোথায় যাচ্ছিলেন? মিস্টার রবীন্দ্রনাথ, ব্যবসায়ী, নাম শুনেছ? রহস্যময়ী হাসতে হাসতে গড়িয়ে পড়ল। রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ ব্যবসায়ী? আপনারা মিস্টার রবীন্দ্রদেবের বাড়িতে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, মিস্টার রবীন্দ্রদেব। তুমি কি করেছেন? আমি বললাম, আরে নাম করা ব্যবসায়ী, কেনই বা চিনবে না? রহস্যময়ী মুখ ভেঙচিয়ে বলল, ওসব ব্যবসা শুধু লোক দেখানো। ওর ব্যবসা তো আসলে অন্য কিছু। আপনাদের ওই বিজনেসম্যান ড্রাগসের ব্যবসা করে। মিস্টার রবীন্দ্রদেব কয়েক মাস আগে আমার বাবার কাছে এসেছিল ওই ড্রাগস বিজনেসের অফার নিয়ে, কিন্তু আমার বাবা ওই মিস্টার রবীন্দ্রদেবকে মুখের ওপর না করে দিয়েছিল। কেন? আপনার বাবার কাছে কেন? কারণ আমার বাবা পেশায় একজন ডাক্তার, আর একজন ডাক্তার খুব সহজেই যুব সমাজের মধ্যে ড্রাগস ছড়িয়ে দিতে পারে, বুঝলেন তো? তখনই রহস্যময়ী গাড়ি থামাতে বলল। তারপর দেখি ডক্টর সত্যজিৎ রায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই ভদ্রলোকটাই আমার ভুলে যাওয়া রোগের চিকিৎসা করেন। মাসে একবার করে আসি এই বাড়িটায়। রহস্যময়ী মেয়েটা গাড়ি থেকে নেমে গেল। গেটের সামনে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, শুনুন। আমি রহস্যময়ীর দিকে দৃষ্টিপাত করলাম। ওর চাহনি পাল্টে গেছে। হেসে বলল, আমি আমি সত্যভামা। সত্যভামা, মনে থাকবে তো? আমি হালকা হেসে বললাম, অবশ্যই মনে থাকবে। রাজু কানের কাছে ধীরে ধীরে বলল, সত্যিই মনে থাকবে? আমিও ধীরে ধীরেই বললাম, আরে নামেও তো মিল আছে, সাথে ঐতিহাসিকও, তাহলে মনে থাকবে না কেন? রহস্যময়ী মুচকি হেসে গেট খুলে ভেতরে ঢুকে গেল। আমিও মুচকি হেসে দারোগাবাবুকে দ্রুত গতিতে গাড়ি ছোটাতে বললাম। সময় তখন রাত 1টা। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে ব্যবসায়ীর বাড়ির সামনে দাঁড়ালাম। উঁচু গেটের পাশে দুজন পাহারাদার। মাঝরাতে কোনো মতেই আমাদের ঢুকতে দেবে না। আমি নেমে গম্ভীর স্বরে বললাম, আপনাদের সাহেব বিপদে আছেন, প্রাণ সংকটে,
সময় নষ্ট করলে দায় কিন্তু আপনাদের উপরেই পড়বে। পাহারাদার এক অপরের দিকে তাকিয়ে কি যেন বোঝাপড়া করলো। একজন দৌড়ে বাড়ির ভিতরে গেল। মিনিট 5-এর মধ্যে ফিরে এসে জানলো ভেতর থেকে অনুমতি এসে গিয়েছে। গেট ধীরে ধীরে খুলল। সামনে ছোট্ট একটা ময়দান, মাঝখান দিয়ে পাকা পথ চলে গেছে মূল দালানের দিকে। পাথরের সেই পথের দুই ধারে সাজানো ফুলের টব, আর চারপাশটা সবুজ ঘাসে ঢাকা, যেন একটা রাজপ্রাসাদের প্রাঙ্গণ। আমরা নীরব শব্দে সেই পাথরের পথ ধরে এগিয়ে চললাম। পথ দেখে নিয়ে যাচ্ছে এক পাহারাদার। বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, তখনই চশমা পরা বয়স্ক একটা রাগী মহিলা দেখা মিলল। কর্কশ স্বরে বলল, কি চাই? দারোগাবাবু পরিচয় পর্ব শেষ করে সোজা মূল কথায় চলে গেলেন। দেখুন ম্যাডাম, আপনার স্বামীকে সত্যি কেউ মারতে চায়। সেটা আর নতুন কি ব্যাপার? সাকসেসফুল বিজনেসম্যান, তাহলে শত্রু তো থাকবেই। এই জন্যই তো সারাক্ষণ গার্ড থাকে সঙ্গে। আমি তীব্র গতিতে বললাম, গার্ড ওনাকে বাঁচাতে পারবে না, কারণ উনি স্বয়ং নিজের হাতে নিজের মৃত্যু রচনা লিখেছেন। হয়তো কথা বলার ধরন শুনে চমকে গেলেন সাহেবা। কাঁপা কণ্ঠে বললেন, কি বলতে চাইছো তুমি? আরে সে কথা ছাড়ুন, মিস্টার রবীন্দ্রনাথ কোথায় সেটা বলুন। রাজুর মাথায় হাত। বুঝতে পারলাম আবার নামের উচ্চারণ ভুল করেছি। সাহেবার চোখে আগুন। পরিস্থিতি সামাল দিতে দারোগাবাবু দ্রুত জিজ্ঞাসা করলেন, দারোয়ান বলল মিস্টার রবীন্দ্রদেব নাকি বাড়িতেই আছেন, তাহলে? এখন ঘুমাচ্ছেন, ডাকা যাবে না। আমি রীতিমতন রেগে বললাম, আরে ঘুম বড় না জীবন বড়? আমার মনে হয় বোকাবাবু এই মোটা সোটা ভদ্রমহিলাটাই আসল ষড়যন্ত্রকারী। রাম সিং, এতে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দারোয়ানটা এগিয়ে এলো, কিন্তু সাহস পেল না, কারণ দারোগাবাবু সামনে দাঁড়িয়ে। দারোগাবাবু হাত কড়া বের করে ভদ্রমহিলার দিকে কপাল ভাঁজ করে তাকাতেই রাগী ম্যাডামের চোখে ভয়ের আবিষ্কার হলো। তারপর নিরুপায় হয়ে স্বামীকে ডাকতে পাশের ঘরে চলে গেলেন। দারোয়ানটা চুপ করে দাঁড়িয়ে রইল। দারোয়ানের নাম ধরে ডেকে বললাম, আচ্ছা লাল সিং কাকা, গতকালকে আপনার বড়বাবু গাড়ি নিয়ে বাইরে কোথাও গেছিলেন? রাজু চোখ নামিয়ে বলল, লাল সিং নয়, রাম সিং। রাম সিং। গেছিল, আমি গেট খুলছিলাম। কোথায় গেছিল কিছু জানেন? বড়বাবু কোথায় যাইবো না যাইবো সে এক দারোয়ান কেমনে কইবার পারবো সাহেব? সেটাই তো, আপনি কি করে জানবেন? আচ্ছা বড়বাবুর কোনো ড্রাইভার আছে নাকি নিজেই গাড়ি চালায়? অজয় বাবু আর রমেশ বাবু এই দুজনেই চালায়। এরা বড়বাবুর বডি গার্ড। এখন মনে হয় বড়বাবুর ঘর পাহারা দিচ্ছে। কাল রাতে কে চালিয়েছিল বলতে পারবেন? তা কইবার পারতাম না, অজয় বাবুই তো সবসময় চালায়। কিন্তু কাল মনে হয় রমেশ বাবুরে দেখছিলাম, আমার ঠিক খেয়াল নাই। হঠাৎ রাজু বলে উঠল, 5-7 মিনিট কেটে গেল, কিন্তু আপনার মালকিন তো আর এলো না। একটু গিয়ে দেখুন তো। দারোয়ানটা ধীর পায়ে পাশের ঘরে গেল। তারপর কিছুক্ষণ পর দ্রুত পায়ে ফিরে এসে বলল, আরে বড়বাবু না ফেরবার দেশে যাওয়ার টিকিট কাটা ফেলছেন। আমাদের যেন বিশ্বাসই হচ্ছে না। হম্বিতম্বি করে রাম সিং এর সাথে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে দেখি 5 জন বডিগার্ড চুপচাপ ঘরের এক পাশে দাঁড়িয়ে রয়েছে। রাগী ভদ্রমহিলা মেঝেতে বসে মৃত স্বামীর মাথা কোলে রেখে যেন শান্তির খোঁজ করছে। আমাদের উপস্থিতি অনুভব করে মিসেস রবীন্দ্রনাথ করুণ স্বরে বললেন, স্বামীর হত্যাকারীকে ধরতে পারবেন না দারোগা বাবু? যত ফি লাগে বলুন, আমি দিতে প্রস্তুত। দারোগাবাবু আমার দিকে তাকিয়ে বলল, ডিটেকটিভ বাবু, মার্ডার মিস্ট্রি পারবেন তো সলভ করতে? এগিয়ে গেলাম লাশের কাছে। ঠোঁট হালকা নীলবর্ণ হয়ে আছে, চোখ খোলা, মুখের কাছে ভেজা সাদা ফেনার মতন হয়ে রয়েছে। লাশের হাতের ঠিক নিচে আছে অর্ধেক শেষ হওয়া একটা সিগার। লক্ষ্য করে দেখলাম ব্যবসায়ীর হাত শক্ত হতে শুরু করেছে, অর্থাৎ রিগার মর্টিস কেবল শুরু হয়েছে। মানে ব্যবসায়ীর মৃত্যু সর্বোচ্চ 5 ঘন্টা আগে হয়েছে। এরপর ঘরটার চারপাশ ঘুরে দেখলাম। টেবিলে রয়েছে শূন্য সিগারের বক্স আর একটা শূন্য অ্যাস্ট্রে। অ্যাস্ট্রের পাশে আছে ইনহেলার। টেবিলের ড্রয়ার চেক করে পেলাম 1 পাতা ট্যাবলেট, ডায়াজেপাম, ঘুমের ওষুধ। পর্যবেক্ষণ শেষে ম্যাডাম সাহেবের কাছে এগিয়ে গেলাম প্রশ্ন করতে, আচ্ছা আপনি শেষ কখন মিস্টার রবীন্দ্রনাথকে দেখেছেন? সন্ধ্যায়। এরপর শরীর খারাপ লাগছিল, তাই ঘুমিয়েছিলাম। তারপর 11টার দিকে এসে দেখি চেয়ারের ওপর এভাবেই ঘুমিয়ে আছে। কি করে জানবো যে উনি
সন্ধ্যায় উনি কি করছিলেন? সিগারেট। ধূমপান ছাড়া আর কি করছিলেন? ফোনে কথা বলছিলেন। বোকাবাবু, একটু মোবাইলটা খুঁজে দেখুন তো। আচ্ছা, সিগার বাক্সে একটা সিগারেট নেই। যখন সন্ধ্যায় এসেছিলেন তখন? সিগারেটের বাক্সে সিগারেট নেই। সন্ধ্যায় তো কয়েকটা সিগারেট দেখেছিলাম। তাহলে কোথায় গেল? যাই হোক, আমরা খবর পেয়েছি মিস্টার রবীন্দ্রনাথ মাদক ব্যবসায় জড়িত ছিল। এটা কি সত্যি? এগুলো গুজব, কোনো প্রমাণ নেই। ঠিকই বলেছেন, প্রমাণ নেই, কিন্তু প্রমাণ করতে কতক্ষণ? এরপর দারোগাবাবুকে উদ্দেশ্য করে বললাম, কে কল করেছিল? আননোন নাম্বার, তবে প্রায় এই নাম্বারে কল যায়। কার সাথে কি কথা হয়েছিল সেটা নিশ্চয়ই শুনেছেন। ভদ্রমহিলা চুপ করে গেলেন, দীর্ঘশ্বাস ছেড়ে না সূচক মাথা নাড়লেন। বুঝতে পারলাম কিছু তো লুকোচ্ছেন ভদ্রমহিলা, কিন্তু কি? টেবিলে থাকা জলের গ্লাস থেকে জল খেয়ে নিয়ে জল তেষ্টা মেটানোর পর কার্ড দিয়ে প্রশ্ন করা শুরু করলাম। আচ্ছা, আপনারা কখন বুঝতে পারলেন যে মিস্টার রবীন্দ্রনাথ মারা গেছেন? আমরা পাঁচজনই ওই বাইরে ছিলাম। ওই রামসিং যখন মিটানকে ডাকতে গিয়েছিল তখন বের হয়ে রামসিং বললো যে স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে রাকেশ নামে কেউ আছে? রাজু নম্রভাবে বলল, রাকেশ নয়, রামেশ। রামেশ কে? ড্রাইভারটা নিজে থেকে এগিয়ে এলো, তারপর নিজের পরিচয় বলল। আমি বললাম, দেখুন, সরাসরি প্রশ্ন করব, সরাসরি উত্তর দেবেন। মিস্টার রবীন্দ্রনাথ কি মাদক ব্যবসায় জড়িত ছিলেন? না, কখনো না। আচ্ছা, মিস্টার রবীন্দ্রনাথের সিগারের নাম কি জানেন? ব্যাকউড, দামি সিগার। আর নাম শুনেছেন? আমার জানা মতে এই দেশে দোকানে দোকানে তো সিগার বিক্রি হয় না। তাহলে মিস্টার রবীন্দ্রনাথ সিগার পায় কোথায়? বিদেশ থেকে আসে সাহেব, বিদেশ থেকে। অবশ্যই সিগার বাক্সটাকেও সাহেবকে গিফট করেছিল। বাবা, আপনি দেখছি অনেক খোঁজ খবর রাখেন। তা কে গিফট দিয়েছিল? সেটা তো আমি জানি না স্যার, বলতে পারবো না। হতাশ হয়ে জিজ্ঞাসা করলাম, গাড়ি চালাতে পারেন নিশ্চয়ই? অবশ্যই, প্রথমে তো আমি নার্ভাস ছিলাম। প্রথমে আপনি চালাতেন বলতে কি বোঝাচ্ছেন? আমি স্যারের সবচেয়ে পুরনো লোক। স্যারের বিয়ের পর থেকেই আমি আসি, তখন আমিই চালাইতাম। এখন বয়স হয়েছে তাই আর চালায় না, ওই অজয় চালায়। মাঝে মধ্যে প্রয়োজন পড়লে চালাই আর কি। ড্রাইভারের চোখে চোখ রেখে বললাম, যেমন গত রাতে কোনো বিশেষ প্রয়োজনে আপনি মিস্টার রবীন্দ্রনাথকে সাথে নিয়ে গাড়িতে করে কোথাও গিয়েছিলেন, তাই তো? এতক্ষণ সোজা সাপটা উত্তর দিলেও হঠাৎ থতমত খেয়ে গেল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না না, ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, গত রাতে গেছিলাম। কোথায় গেছিলেন? স্যার, নিজের কোনো বন্ধুর সাথে দেখা করতে। বাধা দিয়ে বললাম, আপনার স্যারের বন্ধু আবার কোনো স্কুলের স্যার নয় তো, মানে হেডমাস্টার? এবার ড্রাইভার ঢোক দিল, চোখে স্পষ্ট ভয় দেখা গেল। এই সুযোগে জিজ্ঞাসা করলাম, এবার সত্যি করে বলুন তো রাকেশ বাবু, গত রাতে কি আপনি মিস্টার রবীন্দ্রনাথকে নিয়ে স্কুলের সামনে যাননি? আপনি কি করে জানলেন? মুচকি হেসে বললাম, অর্থাৎ আমি ঠিক বলছি। মিস্টার রবীন্দ্রনাথ সুটকেস নিয়ে মাস্টারের সাথেই দেখা করতে গিয়েছিল। তাহলে আপনি অবশ্যই জানবেন যে রবীন্দ্রনাথ ড্রাগসে ব্যবসা করত। এবার ওনার কণ্ঠে কম্পন বেড়ে গেল, করুণ সুরে বলল, স্যার, গতকাল রাতে আমি স্যারকে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমি জানতাম না যে ওই সুটকেসের ভেতর ড্রাগস ছিল। মুখে একখানা হাসি নিয়ে বললাম, আরে আমি কখন বললাম যে সুটকেসে ড্রাগস ছিল? মিস্টার রবীন্দ্রনাথ তো মরেছেন তাই বেঁচে গেলেন, কিন্তু আপনি বেঁচে আছেন তাই মরবেন। আর যদি বাঁচতে চান তাহলে আমায় ভালোয় ভালোয় বলে দিন কার কার সাথে মিস্টার রবীন্দ্রনাথ ব্যবসা করতেন। কথা দিচ্ছি, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সবশেষে ড্রাইভারটা একে একে সব ইনফরমেশন বলতে লাগলো, কার কার সাথে মিস্টার রবীন্দ্রনাথের ব্যবসা ছিল, কোথায় কোন ড্রাগসের ব্যবসা হতো, সব। ইতিমধ্যে দারোগাবাবু সব প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে লাশ পোস্টমর্টমের জন্য পাঠালেন, আর ড্রাইভারকে ছেড়ে দেওয়া হলো। আমরা দালান ছেড়ে বেরিয়ে এলাম, গাড়ি তুলে পড়লাম। গাড়ি চলল। আমি দারোগাবাবুকে বললাম, বোকাবাবু, আননোন নাম্বারের ওনারটাকে খুঁজতে হবে, পারবেন? সে না হয় পারব, কিন্তু আপনি কি করে বুঝলেন বলুন তো যে রবীন্দ্রদেবের হত্যা হতে চলেছে? সুকুমারের মৃত্যু রহস্য ধরতে পারলেই সহজেই পুরো বিষয়টা বোঝা যায়। সুকুমারের ঠোঁট হালকা নীল বর্ণ ধারণ করেছিল, অর্থাৎ শরীরে বিষের প্রভাব স্পষ্ট।
কিন্তু খাবারে বিষ ছিল না, তাহলে বিষ ছিল সেটা কোথায়? পরে সুকুমারের বন্ধুরা বলল সিগারের কথা। নিশ্চিত হলাম সিগারের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে। মিস্টার রবীন্দ্রদেবও মৃত্যুর আগে সিগার টেনেছিলেন, আর অর্ধেক সিগার নিচেই পড়েছিল। কিন্তু সিগারের মাধ্যমে বিষক্রিয়া কিভাবে? সেটা তো ফরেন্সিক থেকেই জানা যাবে বোকাবাবু। এখন প্রথমে ধারণা করেছিলাম যে হয়তো ভদ্রলোকটা সুকুমার হত্যার জন্য দায়ী, কিন্তু পরে খটকা লাগলো। ভদ্রলোক তো 5 বন্ধুকেই একটা করে সিগার দিয়েছিল, তাহলে 5 জনই কেন মরল না? তারপর বুঝতে পারলাম যে ভদ্রলোক নিজেও বিষাক্ত সিগারের ব্যাপারে জানতো না। মিস্টার রবীন্দ্রনাথের অজান্তেই কেউ তার সিগারে বিষ মিশিয়ে দিয়েছে, আর অ্যাক্সিডেন্টালি সুকুমার মারা গিয়েছে। সিগার গ্রহণের পর বিষ থাকার কারণে শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায় আর মৃত্যু। শ্বাসকষ্ট? সুকান্ত শ্বাসকষ্টের রোগী ছিল, আর মিস্টার রবীন্দ্রনাথের টেবিলের উপরে ইনহেলার দেখেছিলাম, অর্থাৎ মিস্টার রবীন্দ্রনাথও শ্বাসকষ্টের রোগী ছিল। যাই হোক, সত্যবাবুর মতে সিগারেটটায় বিষ ছিল। তাহলে নিচে পড়ে থাকা সিগারটা টেস্ট করতে হবে, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে সিগারের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে। ঠোঁটের ওপর মুষ্টিবদ্ধ হাত রেখে বললাম, আমার মনে হয় না বোকাবাবু সিগারে কিছু পাবেন। রাজু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? কিছুক্ষণ ধরে তো এটাই বললি যে সিগারে বিষ ছিল আর বিষের কারণে হত্যা হয়েছে, তাহলে সিগার টেস্ট করলে কিছু পাওয়া যাবে না কেন? শুধু অনুমান মাত্র, তবুও সিগারটা পরীক্ষা করে দেখুন, যদি কিছু হাতে লাগে তাহলে তো ভালোই। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না। আমরা জানি যে সুকুমার আর তার বন্ধুরা 11টার সময় মিস্টার রবীন্দ্রনাথের কাছ থেকে বিষাক্ত সিগার নেয় এবং ধূমপান করে। তারপর থেকে বন্ধুদের মতানুসারে সুকুমার অসুস্থ বোধ করছিল। সর্বশেষে মৃত্যু 12টায়, অর্থাৎ 1 ঘন্টা ধরে সুকুমার অস্বস্তির মধ্যে ছিল, তারপর মরেছিল। এবার মিস্টার রবীন্দ্রনাথের ঘটনায় আসি। এক্ষেত্রেও অবশ্যই মিস্টার রবীন্দ্রনাথ সিগার টানার পর অস্বস্তি অনুভব করেছিলেন। তাহলে নিজের অস্বস্তির কথা 5 জন গার্ডের কাউকে জানালো না কেন? কেন? সময় সকাল 10টা। গত রাতে ঘুম না হওয়ার কারণে হয়তো এত মারাত্মক ঘুম হয়েছে। রাজু এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। তখনই কলিং বেলটা বাজলো। চোখ ডলতে ডলতে গেলাম। দরজা খুলতেই দেখি ছোট শপিং ব্যাগ হাতে করে দাঁড়িয়ে রয়েছে রহস্যময়ী। এদিকে আমি হাফ প্যান্ট, চুল এলোমেলো, তার উপর একটা স্যান্ডো গেঞ্জি। রহস্যময়ী একবার আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে কি করবে ভেবে পাচ্ছে না, তাই চুপ করে আছে। লজ্জার মাথা খেয়ে আমি জিজ্ঞাসা করলাম, এত সকালে? এখন সকাল, সময়টা একবার দেখেছেন? আর আমি তো বলেছিলাম আমি আবার আসবো। দেখি, পথ ছাড়ুন। পথ ছেড়ে দিলাম। দরজা বন্ধ করে পিছু ফিরতে দেখি মোবাইল বের করে দাঁড়িয়ে আছে রাজু। চোখ বন্ধ করেই হাই তুলে জিজ্ঞাসা করলো, কে এসেছে সত্য? সত্যবতী এসছে। পেছন থেকে রহস্যময়ী রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি বললেন? এই সেরেছে। আবার বললাম, মনে আছে, আরে ঐতিহাসিক নাম, কৃষ্ণের 3য় স্ত্রী। রহস্যময়ী আবার জিজ্ঞাসা করলো, কি হলো বলুন? আমার নাম আপনি কি বললেন? সত্য ভামা। হ্যাঁ, তো আপনার নামটাই তো বললাম। ভ্রু বাঁকিয়ে আঙুল তুলে বলল, আপনি সত্যবতী বলেছিলেন। আঙুলটা মুখের সামনে থেকে সরিয়ে বললাম, সত্যবতী নামটাও কিন্তু খারাপ নয়। রহস্যময়ী এখনো ভ্রু বেঁকিয়ে তাকিয়ে আছে। এক প্রকার ভীত হয়ে চলে এলাম নিজের ঘরে। তৈরি হতে লাগলাম। হাফ প্যান্টের গেঞ্জি গায়ে রূপবতী মেয়ের সামনে দাঁড়িয়ে, কি লজ্জার বিষয়। এখন লোকে বলবে পুরুষের এত লজ্জা কিসের? কিন্তু এই লজ্জাতেই মানুষের সৌন্দর্য। সে পুরুষ হোক বা নারী, যার লজ্জা নেই সে সুন্দর নয়, যার লজ্জা নেই তাকেই সমাজ ভোগ করে। যাই হোক, কিছু সময় নিয়ে আমি আর আমার সহকারী প্রস্তুত হয়ে রহস্যময় সামনে বসলাম। রাজু সংক্ষিপ্ত আকারে রহস্যময়কে গত রাতের ঘটনা খুলে বলল। কাহিনী শুনে রহস্যময় বলল, আমার ওই বুড়ির ওপর সন্দেহ। আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? কেন আবার? ওরকম বজ্জাত লোকের সাথে বিয়ে হলে না, বাসর রাতে খুন করে ফেলতাম। সেটাই তো প্রশ্ন ম্যাডাম। যদি বজ্জাতকে খুন করতেই হয়, তবে এই বুড়ো বয়সেই বা কেন? সারা জীবন বুড়োটাকে সহ্য করলো, আর এখন বুড়োর 1 পা কবরে চলে গেছে, এখনই খুন করতে হবে?
বুড়ো কদিনই বা বাঁচতো, কদিন পরেই তো যমরাজ দেখা করতে আসতো। তাছাড়া মিস্টার রবীন্দ্রনাথকে হত্যা করে ওনার কি লাভ? সব খুন তো আর লাভের জন্য হয় না। রবীন্দ্রদেব মরলে সব সম্পত্তি। তখনই দারোগাবাবু কল করলেন। আননোন নাম্বারের ওনারকে পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা একটা অটো করে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। রহস্যময়ী হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলো, আমায় কেন কার্ড দিয়েছিলেন সেটা মনে পড়েছে? প্রতিবাদ করে বললাম, আমি আপনাকে কোনো কার্ড দিইনি। গুন্ডার কাহিনী সম্পূর্ণ মিথ্যে, সব আপনার সাজানো। মুচকি হেসে রহস্যময়ী বলল, প্রমাণ করতে পারবেন তো? আরে আপনার পরিবার, আপনার বাড়ির দারোয়ানদের জিজ্ঞাসা করলেই জানতে পারবো যে সেই রাতে আপনি সত্যি বাইরে ছিলেন কিনা। আর কার্ডটা আমি ডাক্তারবাবু মানে আপনার বাবাকে দিয়েছিলাম। আপনি ওনার কাছ থেকে কার্ডটা নিয়েছেন। শুধু কার্ডই নয়, আমাদের সম্পর্কে নানা তথ্য জেনেছেন। আর এই সব সত্য সহজেই জানতে পারবো যদি আপনার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সত্য সন্ধানের অনেক পথ আছে, কিন্তু ইচ্ছে নেই, আর তো সময়ও নেই। অবশ্য যদি আপনি চান তো এখনই সত্য প্রকাশ করতে পারি। অবশেষে রহস্যময় নিজের রহস্যের পর্দা খুলল। আমি একজন কলেজ ছাত্রী হবার পাশাপাশি একজন ছোট লেখকও। গোয়েন্দা গল্প, রহস্য নিয়ে লেখালেখি করি। তখন বাবা আপনার ব্যাপারে বলল, আর তারপর এটাও বলল যে আপনি কখনো কোনো নারীকে বন্ধুরূপে গণ্য করবেন না। তারপরই বাবার সাথে আমি বাজি ধরলাম। তারপর রহস্যের বেড়াজাল তৈরি করলাম, কারণ একজন ডিটেকটিভ সর্বদা রহস্য পছন্দ করে। আপনি সত্যই বলেছেন, গুন্ডা আর গুলির কাহিনীটা একটা বানোয়াট ছিল। হঠাৎ আমি হাসতে শুরু করলাম। রহস্যময়ী অবাক, আমি কেন হাসছি। তারপর রাজুর দিকে হাত বাড়াতেই রাজু মুখ কালো করে 1000 টাকার নোট আমার হাতে ধরিয়ে দিল। রহস্যময়ী হা করে তাকিয়ে আছে। রাজু সব খুলে বলল, গত রাতে আপনাকে এগিয়ে দেবার পর সত্য দারোয়ানটাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সেই রাতে আপনি বাড়ি ছেড়ে কোথাও যাননি। তখন সত্য আমার কাছে বাজি ধরে যে আপনি নিজের মুখে রহস্যের জট খুলবেন, আর আপনি সেটাই করলেন, আর আমি বাজি হেরে গেলাম। রহস্যময় মুখটা ম্লান করে রেখেছে। তারপর জানি না কি ভেবে হয়তো খুশি করতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি তো লেখক, গোয়েন্দা গল্প লেখেন, সত্যকে নিয়ে কোনো গল্প লিখবেন? রহস্যময়ী আবার সেই রহস্য হাসি হেসে বলল, অবশ্যই লিখব। রহস্যময়ীর মুখে হাসি দেখে আমিও মুচকি হাসলাম। থানায় পৌঁছে দেখি দারোগাবাবু পায়ের ওপর পা তুলে বসে আছে, মুখের সামনে খবরের কাগজ। এতই মনোযোগ দিয়ে পড়ছে যে আমাদের উপস্থিতি অনুভবই করতে পারলেন না। রাজু একটু জোর গলায় বলল, এই টিভি মোবাইলের যুগে এখনো কাগজ পড়ছেন? উনি চমকে উঠে উত্তর দিলেন, আরে আপনারা আসুন আসুন, বসুন। আপনার সাথে ওই মেয়েটা কলেজ পড়ুয়া ছাত্র, মানে ছাত্রী, ছোটখাটো লেখক, নাম। আমার ভুল ধরিয়ে রহস্যময় বলল, লেখক নয়, লেখিকা। তো গোয়েন্দার সাথে লেখিকার কি কাজ? কারোর মুখেই কোনো উত্তর নেই। সেটাই তো, আমার সাথে তো রহস্যময়ের কোনো সম্পর্ক নেই। তাহলে আমার সাথে এখানে কি করছে সে? আমরা চুপচাপ। তাই রাজু বুদ্ধি করে উত্তর দিল, সত্যকে নিয়ে গল্প লিখতে চায়, গোয়েন্দা রহস্য গল্প। দারোগাবাবু হাঁ করে আমার দিকে তাকিয়ে কি বলবে ভেবে পাচ্ছে না। কিছু বলতে যাবে, তখনই বাধা দিয়ে বললাম, আর ওসব ছাড়ুন, আর এটা বলুন আননোন পার্সনটা কোথায়? ওনার নাম মোহিনী মজুমদার। কয়েকজনকে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিছুক্ষণ হয়ে গেল অপেক্ষা করছি, কখন আসবে অজানা ব্যক্তি। হঠাৎ দারোগাবাবু বললেন, মিস্টার রবীন্দ্রদেবের মোবাইল থেকে একটা নাম্বারেও গতকালই শুধু নয়, গত 2 দিন ধরে কয়েকবার কল করা হয়েছে। শুধু কথাই নয়, এই নাম্বারে কয়েক হাজার টাকাও পাঠানো হয়েছে রবীন্দ্রদেবের ফোন থেকে। কখন থেকে এই নাম্বার করছেন? কার নাম্বার সেইটা তো বলুন। একজন উকিল, গতকাল রবীন্দ্রদেব একজন উকিলের সাথে কথা বলেছিলেন। ওনাকেও নিয়ে আসতে পাঠিয়েছি কয়েকজনকে। এই তো মোহিনী দেবী চলে এসেছেন। পেছনে ফিরে দেখি এ নারী নামের মধ্যেই মোহময়ী। মিষ্টি মুখের ওই দুটো সম্মোহনী চোখের মায়ায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য। যেমন আমার সহকারী নিজে উঠে বসতে দিল ওই মায়াবীকে। এখন মায়াবী আমার পাশে বসে, ফর্সা রঙের ওপর কালো পোশাক বেশ মানিয়েছে।
চুল বেশি লম্বা নয়, কপালের উপর চুল ঢেউ খেলানো, কপালে কালো টিপ, কাজল কালো চোখে দৃষ্টি দেওয়ার আগেই মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালো রহস্যময়ী। তাই আর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ না করে সোজা প্রশ্ন ছুড়লাম, আচ্ছা মিস্টার রবীন্দ্রনাথের সঙ্গে আপনার কিসের সম্পর্ক মণি দেবী? মোহময়ী আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। রাজু আমার প্রশ্নটা ঠিক করে পুনরায় জিজ্ঞাসা করল। উত্তরে মোহময়ী ভেঙচি মেরে বলল, ওই বুড়োর সাথে আমার আবার কিসের সম্পর্ক? তাহলে গতকাল সন্ধ্যে 7টার সময় মিস্টার রবীন্দ্রদেব আপনাকে কল করেছিলেন কেন? সেটা গিয়ে ওই বুড়োকে জিজ্ঞেস করুন। বজ্জাত বুড়ো আমাকে প্রেম প্রস্তাব দেয়। গতকাল রাতে কল করে কি বলে জানেন? বলে নাকি ওনার সম্পূর্ণ সম্পত্তি আমার নামে লিখে দেবে যদি ওনার সাথে রাত কাটায়। শয়তান বুড়ো একটা। আমি বললাম, আরে যাকে এত গালিগালাজ করছেন সে ভদ্রলোক মারা গেছে জানেন তো? আমার দিকে তীব্র গতিতে বলল, ও ভদ্রলোক? মরেছে, বেশ হয়েছে। আচ্ছা মিস্টার রবীন্দ্রনাথ আপনার নাম্বার কোথায় পেল? মৃণালিনী দেবী দিয়েছেন হয়তো। এই মৃণালিনী দেবীটা আবার কি? এবার শুধু মোহময়ী নয়, সবাই আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। দারোগা বাবু বললেন, মৃণালিনী দেবীকে চিনছেন না? মিসেস রবীন্দ্রনাথ, মানে ওই মিসেস রবীন্দ্রদেব, এবার চিনেছেন তো? মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা আপনি বলুন মণি দেবী। আরে মরকট, মোহিনী নাম আমার। কথা শেষ হতে না হতেই সজোরে মুখে চড় মারল রহস্যময়ী। চোখে যেন অগ্নিস্ফুলিঙ্গ, কথায় বজ্রকণ্ঠ। তুই মরকট, তো 14 গোষ্ঠী। আমি রহস্যময়ীর হাত ধরে বসালাম। রহস্যময়ী স্পষ্ট কণ্ঠে মোহময়ীকে বলল, তোকে যে প্রশ্ন করবে তার ঠিকঠাক উত্তর দিবি, একটাও উল্টো পাল্টা বলবি না। শেষবারের মতো সতর্ক করলাম। রহস্যময়ীর হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে মোহময়ীর মুখে। বাপরে কি জোর! চড়াঘাতে মোহময়ীর চেয়ার পর্যন্ত নড়ে উঠেছিল। ঢেউ খেলানো চুল এলোমেলো হয়ে গেছে, মায়াবী চোখ দুটো জলে ছলছল করছে। কিন্তু সেদিকে নজর না দিয়ে জিজ্ঞাসা করলাম, তো আপনি বলেছিলেন মৃণালী দেখ মিসেস রবীন্দ্রনাথ আপনার নাম্বার মিস্টার রবীন্দ্রনাথকে দিয়েছিল, তাই তো? মুখে হাত রেখেই হ্যাঁ সূচক মাথা নাড়ল মোহময়ী। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে মিসেস রবীন্দ্রনাথ আপনার নাম্বারটা কোথায় পেল? আমার আম্মা আর মৃণালিনী দেবী খুব ভালো বন্ধু ছিল। লাখখানেক টাকা দিয়েছিল আম্মাকে। সেই ঋণ শোধ করতেই কয়েকদিন আগে ওই বাড়িতে এসেছিলাম, তখন ওনাকে আমার নাম্বার দিয়েছিলাম। আপনার আম্মা বেঁচে? মরে গেছে। আর কোনো প্রশ্ন থাকলে করুন, তাড়া আছে, জলদি যেতে হবে। রহস্যময়ী আবার তেড়ে বলল, কিসের এত তাড়া? মোহময়ী ভয় পেয়ে আগে ভাগেই হাত দিয়ে মুখ ঢেকে রাখল। কিন্তু রহস্যময়ী এবার কিছুই করল না। কিন্তু তার মুখের চেহারা স্পষ্ট প্রমাণ করে যে আমাদের উপস্থিতির জন্যই রহস্যময়ী চুপচাপ বসে আছে। তখনই কেউ মোহময়ীকে ফোনে কল করলো। কথা বলার সময় দেখতে পেলাম মোহময়ীর চিন্তিত মুখ। মোহময়ী ফোনের লোকটাকে কোথাও একটা দেখা করার জন্য বলল। আমিও দারোগা বাবুকে ইশারা করে বুঝিয়ে দিলাম যে মোহময়ীকে যেতে দেওয়া হোক। তৎক্ষণাৎ 2 জন পুলিশ ভেতরে এলো। এই 2 জন গেছিল উকিলকে ডেকে আনতে, কিন্তু উকিল সাহেব এখন ব্যস্ত, তাই আসতে রাজি হলো না। এরপর একজন পুলিশ একটা ফাইল দারোগা বাবুকে দিলেন। উকিল বাবু বলেছে এই ফাইলে নাকি সকল প্রশ্নের উত্তর আছে। ফাইল খোলা হলো, বের হলো একটা কাগজ, উইলের কাগজ। দারোগা বাবু পড়তে থাকলেন। পড়তে পড়তে উইলের মূল অংশে চলে এলেন। আমি রবীন্দ্রদেব, আমার যাবতীয় সকল সম্পত্তি আমি রূপমতী কন্যা মোহিনীকে বিনা শর্তে প্রদান করছি। এই সম্পত্তির উপর আইনত দাবিদারগণের কোনো রকম অধিকার থাকবে না। মোহিনী হবে এই সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী। আমরা সবাই হতভম্ব। মোহময়ী এমন কি মায়া রচনা করলো যে মিস্টার রবীন্দ্রনাথ নিজের হুঁশ হারিয়ে সব সম্পত্তি দান করে দিলেন। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে কাগজটা কেড়ে নিয়ে পড়তে থাকলাম। এবার আরো হতভম্ব। উইলের সাক্ষী আর কেউ নয়, স্বয়ং মিসেস রবীন্দ্রনাথ ওরফে ওই মৃণালিনী দেবী।
মিস্টার রবীন্দ্রনাথ না হয় হুঁশ হারিয়েছে, কিন্তু মিসেস রবীন্দ্রনাথ তাহলে উইলের সাক্ষী কেন হলো? রহস্যের পর রহস্য, রহস্যের শেষ নেই। এদিকে রহস্যময় লেগে পড়েছে মিসেস রবীন্দ্রনাথকে খুনি করতে। সে বলল, মৃণালিনী দেবী উইলের ব্যাপারে আগে থেকেই জানতো, আর তাই সম্পত্তি হাতছাড়া না করবার জন্যই অথবা রাগের বশে হয়তো কোনটা করেছে। তাহলে উইল করা পর্যন্ত মিসেস রবীন্দ্রনাথ কেন অপেক্ষা করলো? উইল করার আগেই কেন ওনাকে হত্যা করলো না? আগে থেকেই হত্যা করতে চাইতো, কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। বিষাক্ত সিগারেটটা তো প্রথমে সুকান্তকেই মেরে ফেললো, নয়তো সেদিন আপনার ভদ্রলোক পরলোক গমন করতেন। কিন্তু ভদ্রলোক ওই মৌনী দেবীকে সম্পূর্ণ সম্পত্তি দান করলো কেন? মোহিনীর মোহে যদি সব সম্পত্তি দান করে দেয় বা, তো আপনার সমস্যা কোথায়? এটা মোহ নয় সত্যবতী, অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। সত্য ভামা। তখনই কল এলো দারোগা বাবুর ফোনে। কথা শেষে উনি বললেন, সত্যবাবু, এই ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে কল করেছে। বাবা, এত দ্রুত ফরেন্সিক রিপোর্ট তৈরি হয়ে গেল? না না, রিপোর্ট তৈরি হয়নি। আমি ওদের বলেছিলাম ওই অর্ধেক খাওয়ার সিগারটা থেকে একটু পরীক্ষা করতে, কারণ আমাদের তো এটাই সন্দেহ যে সিগারের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে। তাহলে সিগারে অবশ্যই টক্সিক সাবস্টেন্স ট্রেস পাওয়া যাবে, কিন্তু সিগারে তো বিষ পাওয়া যায়নি। অর্থাৎ সত্যবাবুর কথাই ঠিক হয়েছে। কিন্তু আপনি জানলেন কি করে যে সিগারেটের মধ্যে বিষ পাওয়া যাবে না? আমরা ঘটনাস্থল থেকে অর্ধেক সিগার পেয়েছিলাম। সুকুমারের কেস থেকে আমরা এটা জানি যে বিষের প্রভাবে মৃত্যু হতে অন্তত ঘন্টাখানেক সময় লাগে। এখন একটা সিগারের অর্ধেক শেষ করতে নিশ্চয়ই 1 ঘন্টা সময় লাগবার কথা নয়। এইটা হলো প্রথম খটকা। তারপর খটকা লাগে ছাই পাত্র থেকে। ভদ্রমহিলা বলেছিল যে সন্ধ্যায় তিনি সিগার বাক্সে কয়েকটা সিগার দেখেছিলেন, কিন্তু যখন আমরা ঘরটায় গেলাম তখন কোনো সিগার বাক্সে একটা সিগার পর্যন্ত অবশিষ্ট ছিল না। হয়তো রবীন্দ্রদেব সবকটা সিগারেটই। আরে তাহলে ছাই পাত্রে ছাই ছিল না কেন? যদি মিস্টার রবীন্দ্রনাথ একই সাথে কয়েকটা সিগার পর পর খেতেন, তাহলে অ্যাশট্রেতে তো সিগারেট বাড়তে থাকবার কথা, কিন্তু কিছুই তো ছিল না। কেন? শূন্য সিগার বাক্সের পাশে শূন্য ছাই পাত্র, কেন? এই, আপনি আসলে কি বলতে চাইছেন বলুন তো? আমি এটাই বলতে চাইছি বোকাবাবু, যে মিস্টার রবীন্দ্রনাথের হত্যার পর হত্যাকারী ওই ঘরে এসেছিল প্রমাণ লোপাট করতে। এখন আপনাদের বোঝানোর স্বার্থে অঙ্কের হিসাবে বলি, একটা সিগার বাক্সে অনুমানিক 15টা সিগার থাকে, যার মধ্যে ধরুন 3টে সিগারে খুনি বিষ মিশিয়েছিল। তার মধ্যে 2টো সিগারে মিস্টার রবীন্দ্রনাথ এবং সুকুমারের মৃত্যু হয়ে গেছে। তাহলে এখনো বিষ মেশানো একটা সিগার রয়েছে সিগার বাক্সে। তাই খুনি এসেছিল ওই একটা সিগার সরিয়ে ফেলার জন্য। এবার ভদ্রমহিলার মতে তিনি সন্ধ্যায় সিগার বাক্সে কয়েকটা সিগার দেখেছিলেন। ধরে নিলাম 5টা সিগার দেখেছিলেন। এখন সব সিগারই যেহেতু একই রকম দেখতে, তাই খুনি বুঝতে পারে না কোন সিগারটায় বিষ মিশিয়েছিল। তাই সে সবগুলো সিগার নিজের কাছে রেখে দেয়। একইভাবে সিগারের ছাই পাত্রেও বিষাক্ত সিগারের ছাই বা বাট ছিল, আর আগে থেকেই কয়েকটা বাট অবশ্যই থাকবে। এখন কোনটা বিষাক্ত সিগারের বাট সেটা খুনি কি করে বুঝবে? তাই ছাই পাত্রের ছাই সহ বাটগুলো সরিয়ে ফেলে। এই জন্যই বলেছিলাম বোকাবাবু যে সিগারে বিষ পাওয়া যাবে না, কারণ ওই সিগারটা খুনি বদলে দিয়েছে। তাহলে খুনি আর কেউ নয়, স্বয়ং মৃণালিনী দেবী। আপনার এমনটা কেন মনে হয় ম্যাডাম? কারণ মৃণালিনী দেবী আপনাদেরকে বসিয়ে রেখে স্বামীকে ডাকতে গিয়েছিল। হয়তো তখনই শাড়ির আঁচলে সিগারগুলো লুকিয়ে রেখেছে। হতে পারে, কিন্তু ছাই পাত্রের ছাইটা কোথায়? সিগারের বাটি বা কোথায়? হয়তো জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। খুনি এত বোকা নয় সত্য। আবার সত্যবতী? সরি সত্যবতী, মানে আরে কৃষ্ণের দ্বিতীয় স্ত্রী ভামা, সত্যভামা। সরি ছাড়ুন, আগে বলুন আমি এটা কি ভুল বললাম? আরে জানলা দিয়ে তো ছাই উড়িয়ে দিলে ছাই তো বাতাসে উড়েই গায়েব হয়ে যাবে। ছাই উড়ে গেলেও ফাঁকা ময়দানে সিগারের বাটগুলো তো পড়ে থাকবে। এতে তো পুলিশের জন্য প্রমাণ খোঁজা আরো সহজ হয়ে যাবে। খুনি এমন বোকামো কখনো করবে না। এ খুনি চতুর, ভীষণ চতুর, বুঝলেন? অনেক সতর্ক এবং অনেক বুদ্ধিমান। খুনি বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী।
কারণ মৃণালিনী দেবীই খুনটা করেছেন। এটা আমার অনুমান মাত্র। ছোট্ট শ্বাস ফেলে কোমল ঠোঁট দিয়ে চায়ে শেষ চুমুক দিল রহস্যময়ী। আর আমি রহস্যময়ীর রহস্য ভরা চোখে তাকিয়ে আছি। কেন আমার জানা নেই, কেমন যেন একটা অনাকাঙ্ক্ষিত আকর্ষণ। দারোগা বাবুকে কয়েকটা বুদ্ধি পরামর্শ দিয়ে বেরিয়ে পড়লাম। কথা হলো সন্ধে দেখা হবে। রহস্যময়ী আমাদের সঙ্গে আসলো না, তার নাকি কলেজে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। সে যাই হোক, আমরা বাসায় পৌঁছে স্নান সেরে খেয়ে দিয়ে বিছানায় লুটিয়ে পড়লাম। বিছানা ছাড়লাম ঠিক সন্ধে। ফ্রেশ হয়ে ঘরে ফিরতেই দেখলাম খাটের পাশে একটা শপিং ব্যাগ। এই ব্যাগ তো রহস্যময়ী হাতে করে এনেছিল। ব্যাগটা তুলতে দেখি অপর পাশে মোটা অক্ষরে লেখা ফর সত্য। কে জানে কি রহস্য লুকিয়ে আছে ভেতরে। ব্যাগের ভেতর হাত দিতেই বেরিয়ে এলো একটা প্যাকেট আর একটা ডায়েরি। তখনই চোখে পড়ল অদ্ভুত একটা ব্যাপার। সাধারণত ডায়েরির ফিতেটা নিচের দিকে ঝুলে থাকে, কিন্তু এই ফিতেটা উপরের দিকে বের হয়ে আছে। কৌতূহলী হয়ে ফিতে চিহ্নিত পেজটা পার করে দেখি মাঝখান থেকে ফিতেটা উল্টো করে উপরের দিকে দেওয়া হয়েছে, মানে ইচ্ছে করেই এমন ভাবে রাখা হয়েছে। চিহ্নিত পাতায় দুটো পয়েন্ট লেখা। চশমাটা পরলে আপনাকে একটু বেশি বুদ্ধিমান আর স্মার্ট দেখাবে। আর এমনিতেও গোয়েন্দার চোখে চশমা খুব ভালোই মানায়। আপনার ভোলা রোগের এই ওষুধের ডায়েরি, আপনার জীবনে ঘটে যাওয়া সব রহস্য এখানে লিখে রাখবেন, আর লেখার পর রাজুদাকে দেখাবেন। আর নামগুলো ঠিক আছে কিনা সেটাও একবার মিলিয়ে নেবেন। রহস্যময়ী। আমি একটু হেসে রহস্যময়ীর ছোঁয়া উপহারের গন্ধ দিলাম। প্যাকেটটা খুলে বের করলাম চশমাটা। কালো ফ্রেম, পাতলা কাচ। চশমাটার চোখে দিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখলাম আসলে একটু বুদ্ধিমান বুদ্ধিমান লাগছে। তখনই সহকারী রাজু কোত্থেকে চলে এসে বলল, আরে সত্য, চশমা কবে কিনলি? দারুণ মানিয়েছে, তোকে তো প্রফেসরের মতো লাগছে ভাই। দেখি আমার একটু দে, আমিও পড়ে দেখি। তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। রাজু দরজা খুলতে গেল, ফিরে এলো কাগজের একটা খাম হাতে করে। বুঝতে পারলাম কোনো অজানা ব্যক্তি খাম রেখে পালিয়েছে। খাম খুলে আমরা তো হতবাক। একটা ছবি, আর তাতে একটা নারী, মিস্টার রবীন্দ্রনাথের ঘরটায়। নারীটা ক্যামেরার দিকে পিট করে রয়েছে, তাই চেহারা দেখা যাচ্ছে না। আর অদ্ভুত ব্যাপার হলো নারীটার হাতে সেই সিগার বাক্স। রাজু বলে উঠল, এ তো ওই মেয়েটাই। কিন্তু আমার মুখে কোনো উত্তর নেই। আমি আবার সিরিয়াস মুডে চলে এসেছি। রাজু বুঝতে পারলো আমি কোনো রহস্যের সমাধান করে ফেলেছি। হঠাৎ বলে উঠলাম, এ রাজা, থানায় চল। যেই কথা সেই কাজ। থানায় গিয়ে দেখি রহস্যময়ী আগেই উপস্থিত। সহকারী বলল, আমাকে কল করেছিল, মোহিনীর ব্যাপারে কিছু বলতে চাই, তাই এখানে আসতে বলেছি। রহস্যময়ীকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। প্রথমে মিথ্যে রহস্য সাজিয়ে সত্যের জীবনে প্রবেশ করলো, আর এখন সত্যের সাথে সত্য উদ্ঘাটন করছে। যেন ছলনার পর্দা সরিয়ে হয়ে উঠছে সত্য সঙ্গী। রহস্যময়ী আমার দিকে তার রহস্য ভরা দৃষ্টিতে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলল, চশমাটাই তো আপনাকে বেশ সুন্দর মানিয়েছে। মুচকি হেসে বললাম, ধন্যবাদ, একটা বন্ধু গিফট করেছিল। চশমা ছাড়ুন, মোহিনীর সম্পর্কে যা জানেন বলুন। মোহিনী আমার কলেজেই পড়ে। মোহিনী ইন্টার ফার্স্ট ইয়ার, আর আমি সেকেন্ড। মোহিনী নিজের মোহময় রূপের কারণে কলেজে আসতেই ফেমাস হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত যা জেনেছি, মোহিনীর 11টা বয়ফ্রেন্ড আছে। এবং হ্যাঁ, এটা শুনে অবাক হওয়ার কিছু নেই, কারণ মোহিনী তার সম্মোহনী চোখ দিয়ে যে কোনো পুরুষকে নাচাতে পারে। যেমন মিস্টার রবীন্দ্রদেব নিজের সকল সম্পত্তি মোহিনীর নামে করে দিল। আবার কলেজ থেকে শুনে এলাম যে রাম নামের একটা ছেলে নাকি মোহিনীর জন্য বিষ খেয়ে সুইসাইড করেছে। এক কথায় মোহিনীর জন্য সবাই পাগল। আরেকটা কথাও জানতে পেরেছি, মোহিনীর আম্মা রূপমতী এখনো জীবিত। মনমোহন মোহিনী দেবী মিথ্যে কথা বলেছেন। অবশ্য রূপমতী দেবী বেশি দিন বাঁচবে না, কারণ তিনি কোনো মারাত্মক একটা রোগে আক্রান্ত, হসপিটালে ভর্তি, শান্তি সেবানন্দ হাসপাতাল। এতটুকুই জানতে পেরেছি। তাহলে আপনি এখন কি করবেন ভাবছেন? চশমাটা খুলে হাতে ধরে বললাম, একের পর এক রহস্য।
কোন জটটা যে আগে খুলবো সেটাই বুঝতে পারছি না। আপাতত আমার মনে হয় এই উইলের ব্যাপারে প্রথমে জানতে হবে। আর তাই মৃণা ধুর বাবা, ওই মিসেস রবীন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমারও এটাই মনে হয়, হোক না হোক এই উইলের কারণেই খুন হয়েছে। আমার সন্দেহের তালিকায় মৃণালিনী দেবী তো আগে থেকেই আছে, ওনাকে একবার জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু ছবি থেকে এটা স্পষ্ট যে মোহিনী সিগারে বিষ মিশিয়েছে। তাহলে এরপর অজানা ব্যক্তির দেওয়া সেই ছবিটা দেখালাম। রহস্যময়ী চমকে উঠে বলল, এ তো মোহিনী, অবশ্য মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু পেছন থেকে তো। সে যাই হোক, আপনি এই ছবিটা কোথায় পেলেন? দরজার সামনে কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি রেখে পালিয়েছে। এখন এই ছবি থেকে স্পষ্ট প্রমাণ হয় যে মোহিনী মিস্টার রবীন্দ্রনাথকে হত্যা করার জন্য সিগারে বিষ মিশিয়েছিল। কিন্তু মোহিনী এমনটা কেন করবে? মিস্টার রবীন্দ্রদেব তোকে নিজের সম্পত্তি লিখে দিয়েছে। এদিকে আমাকে চুপচাপ দেখে রহস্যময়ী আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি চুপচাপ কেন? কিছু তো বলুন। আপনার কি মনে হয় খুনি কে? মোহিনী নাকি মৃণালিনী দেবী, নাকি অন্য কেউ? আমি নিরুত্তর, ভাবনার সাগরে ডুবে আছি। রাজু ধাক্কা দিয়ে শরীরে কম্পন ধরিয়ে পুনরায় একই প্রশ্ন জিজ্ঞাসা করল, কে খুনি? প্রশ্নের উত্তর না দিয়ে আমি দারোগা বাবুর কাছ থেকে মোহিনীর নাম্বারটা নিয়ে তারপর রাজুকে উদ্দেশ্য করে বললাম, প্রথমত এই ছবিতে মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই মেয়েটার পরিচয় নিশ্চিত নয়। আর দ্বিতীয়ত, শুধু সিগার বাক্স ধরে থাকলেই প্রমাণ হয় না যে মেয়েটা সিগারে বিষ মিশিয়েছে। বিষ মিশানোর সময় তোলা ছবি হলে স্পষ্ট প্রমাণ হতো যে ছবির মেয়েটাই খুনি। তাহলে তো নিশ্চয়ই মৃণালিনী দেবী খুনটা করেছে, কারণ আপনাদেরকে বসিয়ে রেখে 5-7 মিনিট ধরে সে ওই ঘরটায় ছিল এবং প্রমাণ লোপাট করেছে। আমার সিক্স সেন্স বলছে মিসেস রবীন্দ্রনাথ খুনি নয়। দারোগা বাবু রহস্যময়ের সাথে তাল মিলিয়ে বললেন, তাহলে 5-7 মিনিট ধরে ওই ঘরে কি করছিল? ঘরে পুলিশ রয়েছে, তবুও কেন আমাদের না ডেকে ওই ঘরে চুপচাপ বসেছিল? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। যখন বেঁচে থাকার একমাত্র মানুষটা ছেড়ে চলে যায়, তখন মানুষ তো ভেঙে পড়বেই। আর মানুষটা যখন বয়স্ক, তখন উপস্থিত জ্ঞান হারিয়ে ফেলার সাধারণ ব্যাপার। আপনার খেয়াল আছে নিশ্চয়ই, যখন ওই মহিলাটা মিস্টার রবীন্দ্রনাথের কোলের ওপর শুয়েছিল, তখন আমাদের কারোর উপস্থিতি সঙ্গে সঙ্গে অনুভব করতে পারছিল না। কেন? কারণ মৃণালিনী দেবী শোকে পাথর হয়ে গেছিল। তাহলে মৃণালিনী নয়, মোহিনী নয়, তো খুন করলো কে? খুনির কথা ভুলে যা, এখন মিস্টার রবীন্দ্রনাথের বাড়িতে যেতে হবে। উইলে কোনো রহস্য অবশ্যই আছে। আর বোকাবাবু, আপনি হসপিটালে যাবেন রূপবতীর সঙ্গে দেখা করতে, হতে পারে গুরুত্বপূর্ণ কিছু জানতে পারেন। দারোগা বাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমরা তারপর চললাম রবীন্দ্রনাথের বাড়িতে। রাম সিং এসে গেটটা খুলে দিল। রাম সিংকে মোহময়ের ছবি দেখে জিজ্ঞাসা করলাম মেয়েটাকে চেনে কিনা। রাম সিং এর মতামত অনুসারে জানতে পারলাম মোহময়ী একবার নয় বেশ কয়েকবার এই বাড়িতে এসেছিল। যাই হোক, আমরা মিসেস রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে দোতলায় উঠলাম। মিসেস রবীন্দ্রনাথ অন্য মনস্ক হয়ে বসে আছে। রাজু এসে মিসেস রবীন্দ্রনাথকে সতর্ক করল। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কিছু জানতে পারলেন? অনেক কিছুই জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি যে মিস্টার রবীন্দ্রনাথ মৃত্যুর আগে একটা উইল করেছেন। আমি উইলটি সম্পর্কে জানতেই আপনার কাছে এসেছি। উইলের কথা শুনেই উনি কেঁপে উঠলেন, যেন একটা গুপ্ত ভয়ের শিহরণ। বললেন, উইল আপনার কি করে? আমি এ ব্যাপারে কোনো কথা বাড়াতে চাই না। আপনার জন্য যে কোনো কিছু। চশমা খুলে বললাম, আপনি কি ভেবেছেন আমরা কিছুই জানি না? মিস্টার রবীন্দ্রনাথ একজন কলেজ পড়ুয়া মেয়েকে সব সম্পত্তি লিখে দিয়েছেন। মৌনী দেবীর সঙ্গে আপনার স্বামীর কিসের সম্পর্ক বলুন? মিসেস রবীন্দ্রনাথ কাঁদতে শুরু করলেন। তখনই পাশে অ্যান্ড্রয়েড ফোন হাতে দাঁড়িয়ে থাকা ড্রাইভারটা তার ম্যাডামকে সবকিছু বুঝিয়ে বলতে চাইল। সে বলল যে সত্য লুকিয়ে এখন আর কোনো লাভই নেই, আমাদের সবকিছু তার বলে দেওয়া উচিত। কিন্তু মিসেস রবীন্দ্রনাথ এখনো চুপচাপ কাঁদছে। আমি ড্রাইভারের কাছ থেকে মোবাইলটা নিয়ে টিপতে টিপতে বললাম, রাকেশ বাবু, আপনার ম্যাডাম তো কিছুই বলছে না, কিন্তু আমি বিশ্বাস করি আপনি সবটাই জানেন। দয়া করে সবটা খুলে বলুন। ড্রাইভার 2 পা পিছু পা হয়ে বলল,
ম্যাডামের অনুমতি ছাড়া আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে, বলতে হবে না। এটা বলুন, এই অ্যান্ড্রয়েড ফোনটা কি আপনার? না সূচক মাথা নাড়িয়ে ড্রাইভার বলল, আমার ছেলের ফোন। এরপর অন্য গার্ডদের ফোন টিপতে টিপতে মিসেস রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বললাম, আপনার তো আর ছেলে মেয়ে নেই, তাছাড়া স্বামী স্ত্রী দুজনেই আলাদা আলাদা করে ঘুমোতেন, এমনটা কেন? না, নেই, কোনো ছেলে মেয়ে নেই। আমরা প্রেম করে বিয়ে করলেও একটা কথা সবসময় আমি রবীন্দ্রের কাছ থেকে লুকিয়েছিলাম, সেটা হলো আমি সন্তান জন্মদানে অক্ষম। বিয়ের পর যখন এই সত্য রবীন্দ্র জানতে পারে, তখন থেকে আমরা আলাদা হয়ে যাই। আমার জন্যেই রবীন্দ্র অসৎ পথে প্রবেশ করে। আমি সারা জীবন রবীন্দ্রের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু কখনো রবীন্দ্র ক্ষমা করেনি। আর শেষমেশ যখন ক্ষমা করলো, তখনই আমি রবীন্দ্রকে পরের শব্দগুলো আর বলতে পারলেন না। তখনই দারোগাবাবু কল করলেন। সবাইকে তাদের ফোন দিয়ে কল রিসিভ করলাম। উনি বললেন, রূপমতী সাহেবা আর নেই সত্যবাবু, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনি। দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, মৌনি ওখানেই আছে, আমরা আসছি। আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে বসে রহস্যময়ী কিছু ভাবছে। তার দিকে এক পলক দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করলাম, কি ভাবছেন? রহস্যময়ী সংকোচ করে বলল, মোহিনী কি? কথা কেড়ে নিয়ে বললাম, মিস্টার রবীন্দ্রনাথের চারণ সন্তান। হ্যাঁ, আপাতত এটাই অনুমান, আর এই কারণেই বোকাবাবুকে হাসপাতালে পাঠিয়েছিলাম। রহস্যময়ী আর রাজু হাঁ করে রয়েছে। রহস্যময়ী বলল, অর্থাৎ আপনি আগে থেকেই অনুমান করেছিলেন, কিন্তু কিভাবে? চশমাটা মুছতে মুছতে বললাম, প্রথমত মায়ের বেঁচে থাকার ব্যাপারে মৌনি আমাদের মিথ্যে বলে। তখনই প্রশ্ন জাগে কেন। এরপর উইলটা সামনে এলো। যে কোনো উইলে উত্তরাধিকারী এবং উইলকারী উভয়ের পরিচয় সম্পূর্ণ দিতে হয়, কিন্তু মিস্টার রবীন্দ্রনাথ মোহিনীর সম্পূর্ণ পরিচয় উল্লেখ করেননি, শুধুমাত্র মায়ের নাম উল্লেখ করেছিলেন। তখন থেকেই আমার সন্দেহ হয়। এরপর মৌনী বলেছিল মিস্টার রবীন্দ্রনাথ তার উপর কুদৃষ্টি দিয়েছে, কিন্তু লাল সিং আজকে বলল মৌনী প্রায় এ বাড়িতে যাতায়াত করে। যদি সত্যি কুদৃষ্টি দিত, তাহলে মৌনী বারবার এ বাড়িতে কেন আসবে? অর্থাৎ কুদৃষ্টির ব্যাপারে মৌনী মিথ্যে বলেছে। এত মিথ্যে কেন? তখন সন্দেহ অনুযায়ী উত্তর এটাই যে মৌনী নিজের চারুর সন্তানের কলঙ্ক লাগাতে চাইছে না নিজের উপরে, আর আমাদের মিথ্যে বলে এবং মিসেস রবীন্দ্রনাথকেও হয়তো কিছু না বলার জন্য রিকোয়েস্ট করে। সহকারী মাথা চুলকাতে চুলকাতে বলল, অর্থাৎ মিস্টার রবীন্দ্রদেব ও রূপমতী সাহেবার মধ্যে গোপন সম্পর্ক ছিল। আর এই সম্পর্ক থেকেই মৌনির জন্ম। শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর হয়তো মিস্টার রবীন্দ্রনাথ টাকা দিয়ে রূপবতীকে চুপ করিয়ে দেন, যেন সম্মান কলঙ্ক মুক্ত থাকে। কিন্তু এখন রূপবতী মৃত্যুসজ্জায় থাকাকালীন সময় নিজের মেয়েকে তার জন্ম রহস্য, তার আসল পিতা সম্পর্কে সকল সত্য বলে দেয়। এখন মা মৃত্যুসজ্জায়, তাই নিরুপায় হয়ে মায়ের চিকিৎসার জন্য মৌনি চলে আসে মিস্টার রবীন্দ্রনাথ মানে তার আসল বাবার কাছে। আর মিস্টার রবীন্দ্রনাথ যখন জানতে পারলো তার একটা মেয়ে আছে, তারই রক্ত, তখনই সে মৌনিকে নিজের সকল সম্পত্তি লিখে দেয়। অটো হসপিটালের সামনে গিয়ে দাঁড়ালো। দারোগাবাবু গেটের বাইরে দাঁড়িয়ে। লিফটে কাজ চলছে, তাই সিঁড়ি দিয়ে দ্রুত বেগে উপরে উঠতে উঠতে দারোগাবাবুকে মোহময়ীর জন্ম রহস্য খুলে বললাম। সম্পূর্ণ কথা শেষ হওয়ার পর উনি জিজ্ঞাসা করলেন, আপনি শিওর সত্যবাবু মোহিনী যে যার যে সন্তান তার কোনো প্রমাণ আছে? আরে সেটা তো ডিএনএ টেস্ট করলেই প্রুভ হয়ে যাবে। এখন আমি মৌনুকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বুঝতেই তো পারছেন, কিছুক্ষণ আগেই ওর মা মারা গেছে, তো তাই আর কি। সমস্যা নেই, বেশি সময় নেব না। আর এমনিতে ওর বাবার খুনিকেই তো ধরবার জন্য প্রশ্ন করব, তাহলে উত্তর কেন দেবে না? দারোগাবাবু দরজা খুললেন। মেয়ে মরা মায়ের সামনে নিথর হয়ে বসে, চোখে জল নেই, চেহারা ফ্যাক আসে। প্রশ্নটাকে অনুমতি নিলাম। আপনি সত্যি প্রস্তুত তো মৌনি দেবী? যদি চান তো কাল। মোহময়ী করুণ দৃষ্টিতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। হালকা কেশে নিয়ে শুরু করলাম, আচ্ছা প্রথম আপনি রাম নামে কাউকে চেনেন? রাম নামের একটা ছেলে বিষ খেয়ে সুইসাইড করেছিল। মোহময়ী আবার হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ মনে আছে। আমি রামের প্রপোজাল অ্যাকসেপ্ট করছিলাম না। রাম নেশাখোর ছিল,
এমন ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে বলুন? কিন্তু রাম সুইসাইড করার পর অনেক বড় ধাক্কা খেলাম। তখন থেকে কোনো ছেলে প্রপোজ করলেই অ্যাকসেপ্ট করে নি। ভয় হয় আবার কেউ সুইসাইড করে না বসে। আচ্ছা, আপনার কাছে কি রামের কোনো ছবি হবে, নয়তো চেহারার বর্ণনা? মোহময়ী কিছুক্ষণ মোবাইলটা ঘাঁটাঘাঁটি করে রামের ছবিটা বের করে আমাকে দেখালো। তারপর জিজ্ঞাসা করলাম, আচ্ছা এরপর দ্বিতীয় প্রশ্ন, যখন আমরা তোমাকে দুপুরে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন তোমাকে কেউ কল করেছিল আর তোমার চোখে স্পষ্ট ভয় দেখেছিলাম। তখন কে কল করেছিল আর কেন কল করেছিল? আমি জানি না কে কল করেছিল। আমি ফোন থেকে সময় অনুযায়ী নাম্বারটা বের করে দেখে নিলাম। তারপর বললাম, কেন কল করেছিল? ওই লোকটা আমার ফোনে একটা ছবি পাঠিয়েছিল। তৎক্ষণাৎ আমাদের কাছে অজানা ব্যক্তির দেওয়া ছবিটা মোহময়ীকে দেখালাম। মোহময়ী সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ছবিটাই। আর বলল এই ছবি নাকি আমাকে মিস্টার রবীন্দ্রদেবের খুনি প্রমাণ করবে। আমার কাছ থেকে 1 লাখ টাকা চাইলো, কিন্তু আমি শুধু সিগার বাক্স হাতে দিয়ে দাঁড়িয়ে আছি। এতে আমি কি করে খুনি প্রমাণিত হই? প্রমাণিত হয় মৌনী দেবী, কারণ আপনার হাতেই সিগার বাক্স, আর আপনার বাবার মৃত্যু সিগারের মাধ্যমেই হয়েছে। কিন্তু চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি আপনি খুনি নন। মোহময়ীর করুণাময় চোখ দুটো চমকে উঠেছে, চোখে যেন একটা প্রশ্ন ভাসছে। চমকে ওঠা চোখ দুটো দেখে আমি মুচকি হেসে বেরিয়ে এলাম। দারোগা বাবুকে নিয়ে সোজা রওনা হলাম মিস্টার রবীন্দ্রনাথের বাড়ির উদ্দেশ্যে। সহকারী আমাকে জিজ্ঞাসা করলো, রামের সাথে এই কেসের কি সম্পর্ক সত্য? সম্পর্ক আছে রাজন, সম্পর্ক আছে। মৌনী ছবিটা পাওয়ার পর প্রথম প্রশ্ন মাথায় এলো, ছবিটা কে তুললো আর কেন তুললো? ছবিতে মোহিনী মিস্টার রবীন্দ্রদেবের কক্ষে দাঁড়িয়ে, অর্থাৎ ছবিটা তোলা হয়েছে দরজার পাশের জানলা থেকে সম্ভবত। আর মিস্টার রবীন্দ্রদেবের ঘরটা পাহারা দেয় গার্ডরা। তাহলে 5 জন গার্ডের মধ্যে কেউ হয়তো। বাধা দিয়ে জিজ্ঞাসা করলাম, এবার বলো কোনো গার্ড পেছন থেকে একটা মেয়ের ছবি কেন তুলবে? কেন? এবার সহকারী বলে উঠল, সুন্দরী মেয়ের ছবি কে তুলতে চাইবে না? মোহিনী সুন্দরী, তাই পেছন থেকে। হতেই পারে মেয়েটাকে গার্ড কোনো কারণে সন্দেহ করে, আর তাই ছবি তুলে রাখে যাতে কোনো ক্ষয়ক্ষতি হলে। উত্তর যথাযথ না হওয়ায় কিছুটা বিরক্ত হয়ে বললাম, না সত্যবতী না, মেয়েটা কয়েকবার ওই বাড়িতে গিয়েছিল। মিসেস রবীন্দ্রনাথও মেয়েটাকে নিজের আপন মনে করে, তাহলে এমন মেয়ের উপর কেউ কেন সন্দেহ করবে? আর তারপর ঠিক ওই সময় ছবি তুলল যখন মেয়েটা সিগার বাক্স ধরেছিল। কেন? সহকারী লাফিয়ে বলল, ষড়যন্ত্র। হ্যাঁ রাজন, হ্যাঁ ষড়যন্ত্র। খুনি গার্ডদের মধ্যে একজন, আর সেই খুনি মেয়েটার ছবি তুলে রাখে, তারপর সিগারে বিষ মেশায়, আর মেয়েটাকে খুনি প্রমাণ করতে আমাদের বাড়ি পর্যন্ত আসে ছবিটা উপহার দিতে। আর এটাই ছিল খুনির সব থেকে বড় ভুল। দারোগাবুর গাড়ি থামলো গেটের সামনে। রাম সিং গেট খুলল। দ্রুত বেগে উপরে উঠে এলাম। সেই ড্রাইভার তার ম্যাডামের জন্য খাবার পরিবেশন করছিলেন। আমাদের দেখে ভদ্রমহিলা নরম কণ্ঠে বললেন, আপনারাও বসুন, খেয়ে তারপরেই কথা হবে। আমি হেসে বললাম, আরে আপনার 4 জন, আমাদের খাবারও হবে। রহস্যময় পেছন থেকে চিমটি কাটলো, যেটা একদম স্বাভাবিক। খাবো না বলে দিলেই তো হয়, অপমান করার কি দরকার? কিন্তু ভদ্রমহিলা হেসে বলল, আপনার রাজু যাওয়ার আগে বলেছিল যে আজ রাতে আপনারা আবার আসতে পারেন, তাই জন্য বেশি রান্না করে রাখি, তাই 4 জনের খাবার তৈরি আছে, সমস্যা হবে না। আমি রাজুর দিকে হাঁ করে তাকিয়ে আছি। বেকুবটা ভবিষ্যৎবাণীটা করলো কি করে? আমরা 3 জন খেতে বসে গেছি। রাজু দাঁড়িয়ে বসলো না, আমার কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে বলল, ভাই যদি বিষ। বুঝতে পারলাম মৌনির ছবিটা দেখার পর থেকে আমি একটু সিরিয়াস মুডে ছিলাম। হয়তো তাই রাজু অনুমান করেছিল আজ রাতেই কেস সলভ হয়ে যাবে। কিন্তু খুনি যে গার্ডদের মধ্যে একজন হবে সেটা হয়তো রাজু ভাবতে পারেনি, তাই এত সংকোচ বোধ। আমি মুচকি হেসে বললাম, আরে বসে পড় ভাই, সিগারে বিষ থাকতে পারে কিন্তু খাবারে বিষ থাকবে না। খাবারে বিষ কেন মিশাবে? কারণ খুনি এই ঘরে উপস্থিত আছে। চলুন খেতে খেতে কাহিনীটা বলি। আচ্ছা একটু জল দিন তো রাকেশ বাবু, গলা না ভেজালে খাবার ঢোকে না।
ড্রাইভার জল ঢালতে গিয়ে খানিকটা ফেলে দিল। হাত কাঁপতে শুরু করেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস ধরে আমার সামনে রাখলো। ড্রাইভারের দৃষ্টি যেন এদিক ওদিক করছে। মুচকি হেসে সামান্য জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এবার গল্পটা বলি। হ্যাঁ, গল্পটা শুরু হয় রাম নামের একটা ছেলে থেকে, যে বছর খানেক আগে একটা মেয়ের জন্য বিষ খেয়ে মারা গেছিল। এবার প্রশ্ন হচ্ছে, রামের সাথে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ যে মেয়েটার জন্য রাম সুইসাইড করেছিল সেই মেয়ে আর কেউ নয়, মিস্টার রবীন্দ্রনাথের চারর সন্তান রূপবতী কন্যা মোহিনী। কিন্তু এই রামটাকে কি ড্রাইভার বাবু কিছু বলবেন? ড্রাইভার সাহেব একদম নিস্তেজ হয়ে গেছে, যেন একটা মূর্তি, যে মূর্তির চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিন্তু সেদিকে খেয়াল না করে আমি বলতে থাকলাম, যখন ড্রাইভারের ফোন চেক করছিলাম তখন হোয়াটসঅ্যাপে একটা ছেলের ছবি দেখি। এই ছেলেই হলো রাম। মানে সহকারী চমকে বলে উঠল, অর্থাৎ রামেশ বাবুই রামের বাবা? ড্রাইভার এখনো মাথা নিচু করে বসে আছে, কোনো কথা, কোনো প্রতিক্রিয়া নেই। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ, যখন মৌনি এ বাড়িতে যাতায়াত করতে থাকে তখন মৌনিকে দেখে ছেলে হারানোর কষ্টটা আবার জেগে ওঠে। সেই আগুন নেভাতে প্রয়োজন প্রতিশোধের। কিন্তু এই প্রতিশোধের মাধ্যম হলেন মিস্টার রবীন্দ্রনাথ। কারণ রাম নেশাখোর হওয়ায় মৌনি প্রপোজালটা অ্যাকসেপ্ট করে না। আর সেই নেশাটা ছিল ড্রাগসের, আর ড্রাগসের ব্যবসা ছিল মিস্টার রবীন্দ্রনাথের। তাই তিনি ঠিক করলেন এক ঢিলে দুই পাখি মারবেন। একদিন সুযোগ পেয়ে সিগার বাক্সটা হাতে মৌনির ছবি তুললেন। তারপর বিষাক্ত সিগারের মাধ্যমে রবীন্দ্রনাথের মৃত্যু আর ছবি ব্যবহার করে মৌনিকে ফাঁসানো। আর এই ছবিটাই আপনাকে ফাঁসিয়ে দিল রাজেশ বাবু। ড্রাইভার এখনো অসাড় হয়ে আছে। দারোগা বাবু জিজ্ঞাসা করলেন, ফোন চেক করার সময় মোহিনীর ওই ছবিটা কি পেয়েছিলেন? হ্যাঁ, ওরা ড্রাইভার বাবু ডিলিট করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ট্র্যাশ নামে একটা ফোল্ডারে ডিলিট করা ছবি বা ভিডিও 1 মাসের জন্য জমা থাকে, সেটা হয়তো ড্রাইভার বাবু জানতেন না। আর তাই ছবিটা এখনো ওনার ফোনেই রয়েছে। চাইলে আপনি ডিলিটেড ফটো রিস্টোর করতে পারবেন। অসময়ই হঠাৎ জিজ্ঞাসা করলো, সব প্রমাণ তো রমেশবাবুর ফোন থেকেই পেয়ে গেলেন, তাহলে অন্য গার্ডদের ফোন কেন চেক করলেন? কারণ আজ দুপুরে মৌনিকে ব্ল্যাকমেলার বা খুনি কল করেছিল। কিন্তু বুদ্ধিমান খুনি অবশ্য নিজের ফোন থেকে কল করবে না। তাই গার্ডদের কল লিস্ট চেক করলাম আর দেখলাম আমার সন্দেহ সঠিক। তাহলে রাকেশ বাবু, আপনি কি নিজের অপরাধ স্বীকার করছেন নাকি আরো প্রমাণ জোগাড় করতে হবে? কিন্তু ড্রাইভার বাবু এখনো নীরব। এই নীরবতায় যেন পরিবেশ ভারী হয়ে উঠেছে। আমি মিসেস রবীন্দ্রনাথকে বললাম, আপাতত আপনার এবং মৌনির আপন বলতে কেউ নেই, তাই মৌনিকে নিজের মেয়ে মনে করে একসঙ্গে থাকুন। আর আপনার অপরাধী আপনার সামনে বসে আছে, একে নিয়ে যা করার আপনি ডিসাইড করুন। এখন আমার পারিশ্রমিক যদি দিয়ে দিতেন। ড্রাইভারকে গ্রেফতার করা হলো আর আমি পারিশ্রমিক নিয়ে বেরিয়ে এলাম। গাড়িতে উঠেই সহকারী বলল, এখনো একটা প্রশ্নের সমাধান হয়নি সত্য। মিস্টার রবীন্দ্রদেব নিজের অস্বস্তির কথা কাউকে কেন বলল না? কারণটা স্পষ্ট। মনে আছে যখন মৌনি আর মিস্টার রবীন্দ্রনাথের মধ্যেকার সম্পর্ক জানতে মিসেস রবীন্দ্রনাথকে জোর করছিলাম, তখন ড্রাইভার বাবু তার ম্যাডামকে অনুরোধ করছিল যেন তিনি কোনো সত্য আমার কাছে গোপন রাখেন। কিন্তু উইলের কথা ড্রাইভার কি করে জানলো? একমাত্র 7টার সময় যখন মিস্টার রবীন্দ্রনাথ মৌনির সঙ্গে কথা বলছিল তখনই উইল নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ উইল আলোচনার সময় ড্রাইভার বাবু ওই ঘরে উপস্থিত ছিল। তারপর সহকারী আবার বাধা দিয়ে বলল, মৃণালিনী দেবী নিজের ঘরে চলে আসেন, কিন্তু ড্রাইভার মিস্টার রবীন্দ্রদেবের সাথেই থাকে। একদম ঠিক। এখন ধূমপান শেষে যখন মিস্টার রবীন্দ্রনাথ অস্বস্তি বোধ করছিলেন তখন ড্রাইভার শরীর খারাপের নামে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। তখন মিস্টার রবীন্দ্রনাথ ডায়াজেপাম নামের একটা ট্যাবলেট খেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমে ঢুকে পড়েন। আর এই সুযোগেই ড্রাইভার প্রমাণ লোপাট করে। এদিকে ঘুমের মধ্যেই সম্ভবত 8টা থেকে মারা যায় মিস্টার রবীন্দ্রনাথ। দারোগা বাবু হঠাৎ রাজুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাজুবাবু, আমরা এই বাড়িতেই যে আজকে আসবো এটা কি করে অনুমান করলেন বলুন তো?
সত্য স্যারের সঙ্গে থাকতে থাকতে রাজুদাও ধীরে ধীরে জিনিয়াস হয়ে যাচ্ছে। সে তো অবশ্যই। জানো সত্য ভামা, গত রাতে হেডমাস্টারের বাসায় তল্লাশির জন্য যখন গেছিলাম, তখন রাজুবাবু আমাকে দেখেই বলে দিয়েছে যে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে শ্বশুরবাড়ি চলে গেছে। আমি মুচকি হেসে রাজুর দিকে তাকিয়ে আছি। রাজু আমার দিকে হাত জোর করে আছে যেন আমি রাজুর মিথ্যে অভিনয় ফাঁস না করে দিই। রাজুর অভিনয় দেখে রহস্যময় হাসি থামিয়ে রাখতে পারলো না। এদিকে রহস্যময়ীর ওই হাসি মাখা মুখ দেখে আমার হাসি বন্ধ হয়ে গিয়েছে। পলকহীন তাকিয়ে আছি রহস্যময় হাসির দিকে। এই হাসিতে কি এমন আকর্ষণ? তখনই সহকারী আমার পা পাড়িয়ে ধরে আমার জ্ঞান ফেরালো। অবশ্য রহস্যময়ী আমাদের দিকে খেয়াল করছে না, সে দারোগাবাবুর কথা শুনছে। দারোগাবাবু বলেছেন তো, ঘড়ি আর মোবাইল দেখে ঝগড়ার কথা বলে দিল, ভাবা যায়? রহস্যময়ী আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, কোনো বিষ ব্যবহার হয়েছিল বলতে পারবেন? মানে যেটা পুড়ে গিয়েও ক্ষতি করে? কোন বিষ ব্যবহার করেছে সেটা এখনো রহস্য। ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আর পুড়ে যাওয়ার পর ক্ষতি করতে পারে এমন কোনো বিষ আমার জানা নেই। কিন্তু আমার ধারণা এই বিষাক্ত সিগারগুলো ড্রাইভার সাহেব নিজেই তৈরি করেছিলেন, সিগারের মুখের প্রান্তে বিষাক্ত উপাদান রেখে। এতে মুখ দেওয়ার পর ঠোঁটও লাগে, আবার যখন ধোঁয়া মুখের ভেতর প্রবেশ করে তখন হয়তো ধোঁয়ার সাথে বিষ মিশে শরীরে প্রবেশ করে। কথা শেষ করতে করতে আমি রহস্যময়ী দেওয়া ডায়েরিটা বের করলাম। রহস্যময়ী হাসি মুখে জিজ্ঞাসা করলো, কোনো শিরোনাম ঠিক করেছেন? মানে বলতে চাইছি এই কাহিনীটার কি নাম দেবেন? কিছুক্ষণ ধরে ভাববার পরেও বুঝে উঠতে পারলাম না। ততক্ষণে রহস্যময়ের বাড়ির সামনে চলে এসেছি। তাই আর কি করব, লেখিকার কাছেই জিজ্ঞাসা করলাম। রহস্যময়ী সঙ্গে সঙ্গে বলল, বিষ রহস্য। এত দ্রুততার সঙ্গে বলল যেন নামটা অনেক আগে থেকে ঠিক করা ছিল। অবশ্য নামটার মধ্যে যেন একটা রহস্য খেলা করছে। এমন রহস্যময় নাম শুধুমাত্র রহস্যময় রাখতে পারে। রহস্যময় বিদায় নিল, তারপর বিষ রহস্য লেখা শুরু করলাম। লিখতে লিখতে বাড়ির সামনে উপস্থিত। দারোগাবাবুকে বিদায় জানিয়ে বাড়িতে প্রবেশ করলাম। আগে আমার সহকারী হাঁটছে। অন্ধকার হওয়ায় ওর হাতে একটা লাইট। দরজার সামনে গিয়ে সহকারী থেমে গেল। দরজায় টেপ দিয়ে লাগানো একটা হলুদ খাম। খামটার উপর কালো কালিতে স্পষ্ট লেখা মিস্টার এক্স। টেপটা উঠিয়ে খাম ছেড়ে ফেলবার পর বেরিয়ে এলো এক টুকরো সাদা কাগজ। কাগজে লাল কালিতে লেখা আর একটা নাম।